হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে কেমন পাচ্ছি। সবাই? ভালো আছেন ম্যাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ। জি, ভালো আছি ম্যাম। আচ্ছা আচ্ছা। এমনি পড়াশোনা কেমন চলছে? এক্সাম তো একদম কাছে এসে গেছে। চলছে ম্যাম, আচ্ছা। মোটামুটি। কি ভয় পাচ্ছেন? খুব নার্ভাস? হ্যাঁ ম্যাম, একটু তো ইয়েস ভয় কাজ ম্যাম, করতেছে। মনে হচ্ছে ফেল করব। ছি ছি না। হ্যাঁ, শুনেন, নার্ভাস হয়েন না, খুব বেশি হলে তো ফেলই করবেন, আর তো কিছু হবে না, তাই না? তাই এটাই চিন্তা করেন, এটা কোনো ব্যাপার না। করেন মানে আপনি যাতে নিজের দিক থেকে স্যাটিসফাইড থাকে যে ইয়েস আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। হ্যাঁ, এটা এনশিওর করেন। ঠিক আছে? ফেল পাস তো হবেই, এটা তো থাকবে। এই যে নেক্সট 10 তারিখে তো মনে হয় আবার রেজাল্ট দিবে, ওই গতটার। হুম, ইনশাল্লাহ কেন ফেল করবেন? হ্যাঁ, বাজে চিন্তা করবেন না, জাস্ট মেক ইউর সেলফ স্যাটিসফাইড দ্যাট ইয়েস আই হ্যাভ কাভার্ড এভরিথিং দ্যাট ওয়াজ উইদিন মাই অ্যাম্বিট। হ্যাঁ, এইটা চিন্তা করেন, ঠিক আছে? এভাবে চিন্তা করেন বিষয়গুলো। যা হোক, ঠিক আছে, লেটস স্টার্ট। আজকে এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, নেক্সট উইক কিন্তু আমি আপনাদের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে। ওকে। ওকে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আপনারা সবাই জানেন এটা হচ্ছে অডিট এভিডেন্স। হ্যাঁ, অডিট ম্যাম, এভিডেন্স হচ্ছে এক্সামের কি ফুল বইয়ের উপর হবে? আমি যে 8টা চ্যাপ্টার পড়িয়েছি, হ্যাঁ, ওটার উপরে হবে। ওকে। ওকে ম্যাম। 1 to 8, হ্যাঁ। ওকে, ঠিক আছে। অডিট এভিডেন্স আমরা যখন সবাই জানি, আমরা যেই যেই তথ্যগুলো, যেই যেই ডকুমেন্টস গুলো কালেক্ট করি, যে আমরা কোয়ালিফাইড রিপোর্ট দিব না আনকোয়ালিফাইড রিপোর্ট দিব। হ্যাঁ, যেটাকে এই ডকুমেন্টস, এই সাপোর্টিং, এই ডেটার উপরে বেস করি আমরা বলি যে না, এই ওপিনিয়নটা কোয়ালিফাইড হবে বা এই ওপিনিয়নটা আনকোয়ালিফাইড হবে, সেগুলোই হচ্ছে অডিট এভিডেন্স। ঠিক আছে? সো বুকিশ, যেটা বইয়ে যে ডেফিনেশনটা লেখা আছে অডিট এভিডেন্স, সেটা হচ্ছে all of the information used by the auditor in arriving at the conclusions on which the audit opinion is based. Just যেটা বললাম যে আমার অডিট ওপিনিয়নটা আসলে কি হবে, যেটার উপরে ভিত্তি করে আমরা এটা নির্ধারণ করি যে what should be the audit evidence on all those information, all those data, সেটাই হচ্ছে আমার অডিট এভিডেন্স। হ্যাঁ, সেটা হতে পারে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার থার্ড পার্টি কনফার্মেশন। থার্ড পার্টি কনফার্মেশন হচ্ছে আমি ব্যাংককে জিজ্ঞেস করলাম যে এই অমুক কোম্পানি বলছে আপনার সাথে এত টাকা লোন এগ্রিমেন্ট আছে, আপনারা কি এই ফিগারটাতে এগ্রি করেন না এগ্রি করেন না, এই জাতীয় একটা লেটার দেওয়া হয়। অথবা আহ, যে এই কোম্পানির আপনার ব্যাংকের সাথে এই ধরনের একটা অ্যাকাউন্ট আছে যার ব্যালেন্স এই টাইপের উনারা বলছেন, সো ডু ইউ এগ্রি উইথ দিস ব্যালেন্স অর নট। এগুলো হচ্ছে থার্ড পার্টি কনফার্মেশন। ঠিক আছে? আহ, তারপরে আপনার যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাও একটা অডিট এভিডেন্স। আপনি যত সাপোর্টিং এভিডেন্স, যত যত সাপোর্টিং ডকুমেন্টস যেটা নেন, লেজার হতে পারে, জার্নালস হতে পারে, আপনার পেরোলের শিটস হতে পারে, সব কিছু। ঠিক আছে? Audit evidence includes all the information contained within the accounting records underlying the financial statements and other information gathered by the auditors, such as confirmation from third parties. In order to reach a position in which they can express a professional opinion, the auditors need to gather evidence from various sources. There are potentially two types of tests which they carry out. অডিটর হিসেবে তো আমাদের কয়েকটা টেস্ট করতে হয়, যেভাবে আমরা অডিট এভিডেন্স কালেক্ট করি। ওইটা ব্রডলি ব্রডলি বলতে মূলত দুই রকমের। একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোলস, আর একটা হচ্ছে সাবস্ট্যান্সিভ প্রসিডিউরস। এখন আমরা দেখি টেস্ট অফ কন্ট্রোলটা কি। ওকে। Test of control হচ্ছে test of control performed to obtain audit evidence about the effectiveness of controls in preventing or detecting and correcting material misstatements at the assertion level. আচ্ছা, টেস্ট অফ কন্ট্রোলটা হচ্ছে যখন আপনি যে কোম্পানির, যে অর্গানাইজেশনের অডিট করছেন, তাদের কন্ট্রোল সিস্টেম গুলো আসলে কতটুকু স্ট্রং বা কতটুকু উইক, সেটা বোঝার জন্য টেস্ট গুলো। হ্যাঁ, সেটা কেমন হতে পারে যে আপনি ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনাদের স্যালারি পেমেন্টটা কিভাবে হয়। তখন ধরেন ফাইন্যান্স অ্যাকাউন্টসের যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা স্যালারি প্রিপেয়ার করে, সে বলল যে আমাদের
1500 কর্মী, আমাদের HR থেকে একটা শীট আসে প্রতি মাসের শেষের দিকে, হতে পারে সেটা 20 তারিখের পরে, অনেক কোম্পানিতে আসে 21-22 তারিখ, বেশিরভাগ এরকম সময় হয়। দেন আমাদের কাছে আসে, তারপরে আমরা সেগুলো ভেরিফাই করি কিভাবে, যে আচ্ছা ঠিক আছে ওর যেসব ডিডাকশন হওয়ার কথা ছিল সেগুলো করেছে কিনা। হ্যাঁ, দুই একটা মানে 1500টা তো সবসময় হয় না, বা ধরেন নতুন কেউ যোগ দিল কিনা, আহ, গত মাসে 1500 ছিল এখন 1501 কেন, ঠিক আছে, অথবা গত মাসে 1500 ছিল এখন 1480 কেন, তার মানে 20 জন চলে গেছে। হুম। ইয়েস, কেউ কিছু বলছিলেন? নো ম্যাম। ওকে। তো তো এরকম, হ্যাঁ, যে দেন আমরা এগুলো সব হচ্ছে ব্যাংক ট্রান্সফার দিই, ট্যাক্স ট্যাক্স ডিডাকশন গুলো করে দেন আমরা ব্যাংক ট্রান্সফার দিই, এটা একটা। তো এই ধরনের সিস্টেম হচ্ছে একটা কোম্পানির স্ট্রেংথ, যে ব্যাংক ট্রান্সফার হয়, কোনো ক্যাশ পেমেন্ট হয় না, ঠিক আছে। কিন্তু আবার দেখা যাবে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, তাদের কিন্তু ওই যে রেগুলার মানে ডেইলি ওয়েজেস যেটা, ওইটা কিন্তু আর ব্যাংকে ট্রান্সফার করতে পারে না, ওইটা কিন্তু ওই যে ওয়েজ প্যাকেটের মধ্যেই দেয়, ঠিক আছে, খামের মধ্যে দেয়। তো ওখানে আবার যদি আপনি এই ধরনের একটা RMGর অডিটর হয়ে থাকেন, তখন আপনার দেখতে হবে যে ঠিক আছে, কথা কথা প্রতি রবিবার, হয়তো বা প্রতি রবিবারে উইকলি স্যালারি হয়। তো ওইটা আসলে কিভাবে হচ্ছে, নাম ডাকা হচ্ছে, একজন এসে সাইন করে দিয়ে যাচ্ছে, আর যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের গুলো তাড়াতাড়ি ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বা একটা সেফ জায়গায় কাস্টডিতে রাখা হচ্ছে, ঠিক আছে, যার চাবি সবার কাছে নেই, এগুলো হচ্ছে গুড ইন্টারনাল কন্ট্রোল, ঠিক আছে। আর উইক ইন্টারনাল কন্ট্রোল হবে কি, যে HR-এও একজন লোক, HR-এর সমস্ত ওই লোকটাই করছে, সে অ্যাকাউন্টসে দিচ্ছে, অ্যাকাউন্টসে একজন লোক, ওখানে চেক ব্যালেন্সে কিছু নাই, কেউ চেকিংও করছে না, কিছুই করছে না, ব্যাংকে দিয়ে দিচ্ছে, ওখানে সিগনেটারিও একজন, দেখা যাচ্ছে যেই ফাইন্যান্সের যেই লোকের কাছে পাঠাচ্ছে HR, সেই সিগনেটারি সেই সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো টেস্ট অফ কন্ট্রোল দিয়ে বোঝা যায় যে আসলে একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কি অবস্থা, ঠিক আছে। When the auditors carry out tests of control, they are seeking to rely on the good operations of the control system that the company has in place to draw conclusions that the financial statements give a true and fair view. The logic is as follows. আমরা কোন লজিকে বা কি কারণে টেস্ট অফ কন্ট্রোল গুলো করি? The directors set up systems of internal controls to ensure the report correctly to the shareholders. আমরা কেন এই ইন্টারনাল কন্ট্রোল গুলির উপরে এতটা জোর দিই, ঠিক আছে, যে গুড ইন্টারনাল কন্ট্রোল কেন থাকা উচিত, কারণ আমাদের কিছু রিলায়েন্স থাকে যে ওই ইন্টারনাল কন্ট্রোল গুলো যদি ভালো হয়, তার মানে সেই কোম্পানির ডিরেক্টর, টপ ম্যানেজমেন্ট, তারা চাচ্ছে যে শেয়ার হোল্ডারের কাছে যাতে সঠিক ইনফরমেশন গুলো, সঠিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সঠিক ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের চিত্রটাই যাতে তুলে ধরা যায়, ঠিক আছে। The auditors are required to conclude whether the financial statements give a true and fair view, যেটা আমাদের basic বা primary objective as auditors. The auditors evaluate the control system put in place to assess whether it is capable of producing financial statements which give a true and fair view. যে অডিটররা এটা বোঝার চেষ্টা করে টেস্ট অফ কন্ট্রোল দিয়ে, যে মানে টেস্ট অফ কন্ট্রোল বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলো যে কোম্পানিটার, সেইটা কি একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এ বা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ছাড়া একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করতে পারে কিনা, ঠিক আছে। The auditors test the control systems to assess whether it has operated as it was intended to, therefore giving assurance that the financial statements give a true and fair view. এখন অনেক কোম্পানিতে দেখা যায় যে হ্যাঁ চেক অ্যান্ড ব্যালেন্স আছে, ঠিক আছে, সেগ্রিগেশন অফ ডিউটি আছে, এক একজন এক একটা করছে, কিন্তু সেই কর্মীগুলো অতটা এফিশিয়েন্ট না, ঠিক আছে, তারা অনেক ভুল করে, তারা অনেক ভুল এন্ট্রি দেয় সিস্টেমে, ঠিক আছে, এবং সেগুলো তারা একজনের পর একজন, ঠিক আছে, ক্রস চেকিং হচ্ছে কিন্তু কেউ ধরতে পারছে না, কারণ ওরা ওরকম গাই করে না, ঠিক আছে। এরকম হলে কিন্তু আবার হবে না। তো এইটাই মানে যে আসলে যেই কারণে এই যে সেগ্রিগেশন অফ ডিউটিস বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলোকে সেট আপ করা, ওগুলি আসলে ঠিকঠাক মতো জায়গায় কাজ করছে কিনা সেটাও বোঝা যায় টেস্ট অফ কন্ট্রোল দিয়ে, ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে, যদি আমি বলি একদম প্রথম প্যারাগ্রাফে, perform to obtain audit evidence about the effectiveness of control in preventing or detecting and correcting material misstatements at the assertion level. আচ্ছা, অ্যাসারশন লেভেল কথাটার অর্থ হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আমার যেই যে ফিগার গুলো শো করছি,
আমার সেলস রেভিনিউ এত, আমার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এত, আমার পে রোল এত, আমার কস্ট অফ সেলস এত, আমার গ্রস প্রফিট এত, নেট প্রফিট এত। এই সবগুলি হচ্ছে আমার অ্যাসারশন। অ্যাসারশন হচ্ছে আমি যা ডিক্লেয়ার করছি যে হ্যাঁ এইটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পারফরমেন্স। আমি আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ডিক্লেয়ার করছি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর থ্রুতে, ঠিক আছে? আমি তো আর চিল্লে চিল্লে সবাইকে বলবো না এই যে ভাই শুনেন শুনেন আমার না এই বছর প্রফিট হয়েছে, আমার এই বছর লস হয়েছে। আমি কি করবো? আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করব। আমি যদি লিস্টেড কোম্পানি হয়ে থাকি তাহলে আমি দুইটা পেপারে দিব আমার, হ্যাঁ। সো দিস ইজ হাউ, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স প্রেজেন্ট করার ওয়ে, অনলি ওয়ে। অ্যাসারশন লেভেল হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যা যা ফিগার্স দিচ্ছি, যা যা ডিসক্লোজ করছি যে রিসিভেবলস আমার এত, পেয়েবল আমার এত, সেগুলোই হচ্ছে অ্যাসারশন লেভেল বলে। ঠিক আছে, এটুক পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। ম্যাম অডিটররা কি তাহলে জাস্ট ওপিনিয়ন প্রোভাইড করে না, তারা কারেকশনও করে দেয়? কারেকশন বলতে কি তারা তো ডিটেক্ট করে দেয় যে আপনাদের মনে হয় এই জায়গাটাতে আরেকটু নজর দেওয়া উচিত, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনি অডিট রিপোর্টে পাবেন না, ঠিক আছে? অডিট রিপোর্টের টেমপ্লেটটা তো আপনাদের দেখার সুযোগ হয়েছে নাকি? না সবাই ম্যাম, প্রি আর্টিকেলশিপের স্টুডেন্ট, দেখিনি এখনো। না, মানে আপনি আপনাদের ফার্মে কি দেখার সুযোগ হয়েছে? বা এই মানে আপনার এই চ্যাপ্টারের পিছনেও কিন্তু আছে একটা টেমপ্লেট, ঠিক আছে? এই হ্যাঁ চ্যাপ্টার সেটা দেখেছি। 4 এর পিছনেও আছে, এটা আমিও দিয়ে দিয়েছি। তো ওখানে দেখবেন যে ওখানে যে টেমপ্লেটটা আইসিবি ইয়ে করেছে, ওখানে আপনি সবকিছু আসলে লিখতে পারবেন না। আপনাকে ঘুরে ফিরে ওগুলোই বলতে হবে যে দে গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, আমরা কোথায় কোথায় টেস্টিং করেছি, ঠিক আছে, আমরা কি কি ইয়ে করেছি। কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্ট বলে তো আরেকটা কথা আছে, এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ইয়েস ম্যাম। ম্যানেজমেন্ট রিপোর্টে আমার কিন্তু কোনো টেমপ্লেট নাই। আমি কিন্তু ওখানে বলতে পারবো যে ম্যানেজমেন্টকে সেটা অ্যাড্রেস করা হয়, হ্যাঁ, সেটা সিএফও, ডিরেক্টর, এমডি, ইডি এদেরকে রিপোর্ট করা হয়, হেড অফ ফাইন্যান্স। তো তাদের ওখানে আমরা বলতে পারবো যে কথার কথা, দেখেন আপনার মনে হচ্ছে ইআরপি সিস্টেমটা বা সফটওয়্যার সিস্টেমটা যেভাবে কাজ করার জন্য আপনারা চাচ্ছিলেন সেভাবে মনে হয় কাজ করছে না। আপনার এমপ্লয়িরা এফিশিয়েন্ট না, তারা অনেক ভুল করছে, সেই সব ভুলের কোনো কারেকশন অন্য এমপ্লয়িরা করছে না। বা আপনাদের কোনো অথরিটি মেট্রিক্স নাই। অথরিটি মেট্রিক্স মানে কি? যে এক একজনকে এক একটা সাইন করার অ্যাপ্রুভাল দেওয়া, যে হেড অফ ফাইন্যান্স এইটুকু করতে পারবে এত টাকার, ডিরেক্টর ফাইন্যান্স আরেকটু বেশি করবে, সিএফও আরেকটু বেশি করবে, ইডি সবচেয়ে বেশি করতে পারবে। এগুলো কোনো কিছু নাই। হয়তোবা সব হেড অফ ফাইন্যান্সের হাত দিয়েই যাচ্ছে, ঠিক আছে? অথবা অনেক কোম্পানিতে দেখবেন ইন্টারনাল অডিটের হেডও যে হেড অফ ফাইন্যান্সও সে, তো প্রকিউরমেন্টের হেডও সে। তো এগুলো তো গ্রস মানে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা কথা বলবেন, মানে যেখানে যেখানে আপনাদের মনে হবে যে ম্যানেজমেন্টের একটু অ্যাটেনশন পে করা দরকার সেগুলো, ঠিক আছে? অডিটররা ডিটেক্ট করে দেয়, ঠিক আছে? তারপরে যদি আপনার অডিট রিপোর্ট দেখে, ম্যানেজমেন্ট রিপোর্ট দেখে যদি উনারা বলেন যে না আপনারা একটু আমাদেরকে কিভাবে এগুলোকে আমরা আরো ডেভেলপ করব, তখন আপনি কনসালটেন্সি সার্ভিস দিতে পারেন, ঠিক আছে? ম্যাম তাহলে ম্যানেজমেন্ট রিপোর্টও অডিটররাই প্রিপেয়ার করে? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, এরপরের টেস্টটা হচ্ছে সাবস্টান্সিভ প্রসিডিওর। সাবস্টান্সিভ প্রসিডিওর হচ্ছে আপনার সাবস্টান্সিভ অ্যানালাইটিক্যাল প্রসিডিওর, যেটা সেটাই, মানে আপনি রেশিও অ্যানালাইসিস করবেন, বিভিন্ন ফিগারের সাথে বিভিন্ন ফিগারের লিংক করবেন। যে আমার কথার কথা, আমার আমার সেলস হচ্ছে অনেক বেশি কিন্তু আমার রিসিভেবলও বেশি, তার অর্থ কি? আমি হচ্ছে ঠিকঠাক মতো আমি আমার ইয়ে সাপ্লাই সাপ্লাই বলছি কাস্টমারদের থেকে আমি কালেক্ট করছি না, শুধু আমি আমি বাকিতে ক্রেডিট সেলস করে যাচ্ছি, কিন্তু আমার ওই ফলো আপটা নাই যে কবে আমি আসলে বাকি টাকাগুলো পাবো, ঠিক আছে? আমি তারপরে দেখা যাচ্ছে যে আমি পেরোল, হ্যাঁ, পেরোলে আমার এমপ্লয়ি টার্নওভার হাই। কেন এমপ্লয়ি টার্নওভার হাই? ম্যানেজমেন্টের কোনো সমস্যা, ম্যানেজমেন্ট খারাপ ব্যবহার করে বা আনইথিক্যাল কিছু করতে বলে, আহ, এরকম কোনো সমস্যা নাকি না? ও লোকজন ভালো চাকরি পেয়ে চলে যাচ্ছে, বা ওদের পে পে প্যাকেজটা ভালো না অন্যান্য ইন্ডাস্ট্রিতে আর যারা আছে তাদের মতো, মানে কি কারণে? এই জাতীয় জিনিসপত্রগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল ডেটা বোথ নিয়ে। ওকে, audit procedures performed to detect material misstatements at the assertion level. They include test of details of classes of transactions,
account balances and disclosure. Test of details of classes of transactions হচ্ছে আপনার প্রতিটা ভেন্ডারে এক একটা করে আপনার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সেই অ্যাকাউন্টের প্রতিটা দেখা গেল আপনার 10 জন ভেন্ডার, আপনি টোটাল পেয়েবল দেখাচ্ছেন আপনার হচ্ছে 10 লাখ টাকা। তো এক এক একজনের কাছে আপনার 1 লাখ 2 লাখ এভাবে করে করে আপনার গ্র্যান্ড টোটালটা কিন্তু 10 লাখ হবে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স। আর ক্লাস অফ ট্রানজাকশন হচ্ছে আপনার প্রতিটা ভেন্ডারের যে 1 লাখ টাকা 2 লাখ টাকা হচ্ছে সেগুলো হচ্ছে ক্লাস অফ ট্রানজাকশন। ওকে। আর ডিসক্লোজার তো বুঝেন যে আমি এই বছর আমি আমার সেলস ফোরকাস্ট ধরেছিলাম এত%, আমি এতটুকু টার্গেট মিট আপ করতে পেরেছি, এতটুকু করতে পারিনি, এগুলো হচ্ছে ডিসক্লোজার। Substantive analytical procedure. The auditors must always carry out the following substantive procedures: agreeing the financial statements to the underlying accounting records, যেটা বললাম যে আমার ভেন্ডারের নমিনাল লেজার বা এক একজন ভেন্ডারের যে কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে সেগুলোর সাথে আমার টোটাল পেয়েবল ব্যালেন্স অবশ্যই মিলতে হবে। একই সাথে আমার যে সেলস ফিগার আমি দেখাচ্ছি, আমার কাস্টমারদের যে এক একটা কাস্টমারের যে যে ব্যালেন্স গুলো পাচ্ছি সেগুলোর সাথে আমার টোটাল সেলস ফিগার মিলতে হবে এরকম। বা আমার স্যালারি যে পরিমাণ যাচ্ছে তাদের সাথে প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল স্যালারি মিট আপ করে ওইটা আসবে এরকম। এক্সামাইনিং দি ম্যাটেরিয়াল জার্নাল এন্ট্রিজ, আপনি জার্নাল এন্ট্রিজ অনেক দেখা গেল অনেক বড় মাপের একটা অ্যাসেট কিনলো, সেটা জার্নাল এন্ট্রিটা কিভাবে দিয়েছে, ডেপ্রিসিয়েশন কবে থেকে চার্জ করা শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ এই জাতীয়। এক্সামাইনিং আদার অ্যাডজাস্টমেন্টস মেড ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যদি ওরা কোনো গ্রুপ অফ কোম্পানিজ হয়ে থাকে, তাদের যদি কোনো সিস্টার কনসার্ন থাকে, তাদের সাথে যে লেনদেনগুলো থার্ড মানে ইন্টার কোম্পানি ট্রানজাকশনস বলে সেটাকে, সেগুলো কিভাবে ডিসক্লোজ করা হয়েছে সেগুলো দেখা, ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। No, ma'am. ওকে, আচ্ছা। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স তো এটা একদম চ্যাপ্টার 1 থেকে আপনারা শুনে আসছেন যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? ISA 500 states that the audit evidence requires auditors to obtain sufficient appropriate audit evidence to be able to draw reasonable conclusions on which to base the audit opinion. Sufficiency and appropriateness are interrelated and apply to both taste of controls and substantive procedures. Sufficiency is the measure of the quantity of audit evidence. কোয়ান্টিটি মানে কি, কত পরিমাণে আমার ডেবিট ভাউচার ছিল একটা কোম্পানির 200টা, আমি 160টা দেখলাম, তার মানে আমি অনেক পার্সেন্ট, একটু বেশ হায়ার পার্সেন্টেজ দেখেছি, এটা হচ্ছে আমার সাফিসিয়েন্ট আমি মনে করি, ঠিক আছে? আর অ্যাপ্রোপ্রিয়েটনেস হচ্ছে কোয়ালিটি, যে আমি ঠিক আছে আমি সেলস ভাউচার আছে, আরো অন্য কোনো ক্রেডিট ভাউচার আছে, জার্নাল ভাউচার আছে, আমি কিছুই দেখলাম না, টোটাল একটা কোম্পানি ভাউচারই আছে 500, আমি সমস্ত ওখানে ডেবিট ভাউচার বেশি, ডেবিট ভাউচার হচ্ছে 300, আমি 300-র মধ্যে 300 দেখে ফেলেছি, বাকি আর কোনোটাই দেখি নাই, ওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হলো না, ঠিক আছে? Appropriateness is the measure of the quality or reliability of the audit evidence. আমি কোন সোর্স থেকে পাচ্ছি অডিট এভিডেন্স গুলো, ওটা কতটুকু রিলায়েবল সেটা বোঝা। How much audit evidence is required will depend on the level of assurance being offered in an engagement. আপনি তো কিছুদিন কাজ করার পরে, এবং প্রতিটা অডিটারই আসলে কিন্তু কাজ শুরু করে এটা মাথায় নিয়ে যে আমি কিন্তু কোয়ালিফাইড রিপোর্ট দিব না, হ্যাঁ, প্রতিটা অডিটারের ইচ্ছা থাকে এবং প্রতিটা কোম্পানির ইচ্ছা থাকে আনকোয়ালিফাইড একটা অডিট রিপোর্ট পাওয়ার। তো কিছুদিন কাজ করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি ধরনের রিপোর্টের দিকে আগাচ্ছেন, ঠিক আছে? আপনি যদি কোয়ালিফাইড রিপোর্ট দিতে চান তখন কিন্তু আপনি অডিট এভিডেন্স কালেকশন আরো বাড়িয়ে দিবেন, যাতে আপনাকে ম্যানেজমেন্ট প্রশ্ন করতে না পারে যে আপনি তো মানে এইটা দেখেননি, এটা দেখেননি, ঠিক আছে? বা অন্য কোনো এভিডেন্স কালেক্ট করেনি যে আপনি কোয়ালিফাই করে দিলেন এটা, ঠিক আছে? তখন কিন্তু অডিটরের দায়টা বেশি থাকে যাতে সে তার অডিট ওপিনিয়নটা সাপোর্ট করতে পারে প্রপারলি। ওকে, এখানে একটা এন্ড হবে। The quantity of audit evidence required is affected by the level of risk in the area being audited. It is also affected by the quality of evidence obtained. If the evidence is of high quality, the auditor may need less
than if it were of poor quality. However, obtaining a high quantity of poor evidence will not cancel out its poor quality. আচ্ছা, যেটা একটু আগে বললাম যে আমি সব ডেবিট ভাউচার দেখে ফেলছি, কিন্তু আমি কোনো ক্রেডিট ভাউচার দেখিনি, কোনো জার্নাল ভাউচার দেখিনি। হ্যাঁ, এটা তো হলো না। আমি হ্যাঁ অনেকটা দেখেছি, আমি সাফিসিয়েন্ট দেখেছি, কিন্তু আমার কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। আচ্ছা, আর আমি যখন দেখবো যে একটা ক্লায়েন্ট বেশি রিস্কি, তখন কিন্তু আমি বেশি বেশি করে চেক করতে চাইবো অবশ্যই। এবং আমার এবং আমি যখন থার্ড পার্টি থেকে বা বাইরের কোনো আউটসাইডার থেকে যে ইনফরমেশন গুলো পাবো রিটেন, সেগুলো কিন্তু আমার কাছে মোর ভ্যালুয়েবল দ্যান হোয়াট দ্য ম্যানেজমেন্ট ইজ সেইং। তাই না? আমি যখন ব্যাংক স্টেটমেন্টে দেখবো, আমি যখন ব্যাংক থেকে কোনো ইনফরমেশন পাবো, কনফার্মেশন পাবো, ওটা কিন্তু অবশ্যই আমার কাছে বেশি রিলায়েবল দ্যান হোয়াট এভার দ্য ম্যানেজমেন্ট ইজ সেইং। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, কোয়ালিটি অফ এভিডেন্স। এখন এভিডেন্সের কোয়ালিটি, এটা কি ভালো কোয়ালিটি এভিডেন্স না পুয়ার কোয়ালিটির এভিডেন্স, সেটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন সেটা। The following generalizations may help in assessing the reliability of audit evidence. External audit evidence from external sources is more reliable than obtained from entities records, যেটা একটু আগে বললাম। আমি ব্যাংক থেকে, দেশের বাইরে সলিসিটর মানে উকিলের কাছ থেকে যদি কখনো কোনো ইনফরমেশন পাই, সেগুলো মোর রিলায়েবল দেন দি কোম্পানিজ রেকর্ডস। অডিটর নিজে যেটা কালেক্ট করবে সেটা তো অবশ্যই বেশি বিশ্বাসযোগ্য হবে। হ্যাঁ, এভিডেন্স অবটেন ডিরেক্টলি বাই অডিটর্স ইজ মোর রিলায়েবল দ্যান দ্যাট অবটেন ইনডিরেক্টলি অর বাই ইনফারেন্স। ঠিক আছে? Entity evidence obtained from the entity's records is more reliable when related control systems operate effectively. যখন আমার কন্ট্রোল সিস্টেম গুলো খুব ভালো আমার ক্লায়েন্ট কোম্পানির, তখন কিন্তু অবশ্যই আমি সেটার উপরে বেশি রিলাই করব এবং আমার ওইটার প্রতি একটা ট্রাস্ট হবে, এবং ওদের যে ফাইন্যান্সিয়াল রেকর্ড গুলো সেগুলো আমার কাছে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি, রিলায়েবল হবে। এটাই স্বাভাবিক। আচ্ছা, ইনফারেন্স কথাটার অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি আমি। ইনফারেন্স কথাটার অর্থ হচ্ছে আপনার যখন কোন একটা কনক্লুশন ড্র করবেন অন দ্য বেসিস অফ লজিক রিজনিং, আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আছে যে হ্যাঁ এইটাই ঠিক আছে, এইটাই আমি এইটা দেখে আমার এইটা মনে হয়েছে, সেসব হচ্ছে ইনফারেন্স। ঠিক আছে? ওকে, written evidence in the form of documents, paper or electronic or written representations are more reliable than oral representations. আপনি মৌখিক কথার থেকে আপনি লিখিত জিনিসপত্র তো অবশ্যই বেশি রিলায়েবল। হ্যাঁ, original documents are more reliable than photocopies or facsimiles. Facsimiles মানে ফ্যাক্স। হ্যাঁ, এবং অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই, যেরকম দেখেন যখন কেউ অ্যাসেট ভ্যালুয়েশন করতে চায় কোনো কোম্পানি, সে অডিটর কিন্তু অবশ্যই বলে আমাকে সবগুলো অরিজিনাল ডিড দেন। ঠিক আছে? আপনাদের অ্যাসেট গুলোর, আপনাদের কোনো লিজ প্রপার্টি থাকলে ওইটা ডিড দেন, আপনাদের কোনো বিল্ডিং থাকলে ওইটা ডিড দেন, মানে এই জাতীয়। ঠিক আছে, জানি ওনারা দেখে বুঝতে পারে। ফটোকপিতে তো জালিয়াতি করা সহজ, ঠিক আছে, অরিজিনাল গুলিতে তো জালিয়াতি করা তো সহজ না, সেটাই। এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? ম্যাম ইনফ্লুয়েন্সটা আরেকবার বলবেন? আচ্ছা, ইনফারেন্স হচ্ছে আপনি যেটা জাজমেন্ট, লজিক দিয়ে, রিজনিং দিয়ে আপনি যেটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে এখানকার ম্যানেজমেন্টে শুধু, ধরেন আপনি একটা কোনো ক্লায়েন্ট কোম্পানির অডিটর, আপনি কিছুদিন পরেই বুঝলেন অডিট করতে করতে যে না এই ম্যানেজমেন্টটা আসলে অত ভালো না, এরা বুঝায় খুব ভালো এরা, কিন্তু ওরা ভিতর ভিতর দিয়ে আসলে অতটা ভালো না, এবং ওরা অডিটর চায় যে টিক দা বক্সের মতো, হ্যাঁ আমাদের অডিট হয়েছে এরকম, কিন্তু ওরা আসলে কোনো কোম্পানি কোনো উন্নয়ন চায় না, কোনো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের ডেভেলপমেন্ট চায় না, কিছু না। এগুলো আপনি কিভাবে বুঝলেন? অডিট এভিডেন্সের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের অ্যাটিটিউডের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে ইনফারেন্স, যে আমি আমার রিজনিং দিয়ে, লজিক দিয়ে আমি বুঝতে পারলাম কিছু একটা। ঠিক আছে? ওকে, ইয়েস ম্যাম। এটা কি ওই স্কেপটিসিজমের মতো? কাইন্ড অফ, ইয়েস, ইয়েস, কাইন্ড অফ। ঠিক আছে, স্কেপটিসিজম তো হচ্ছে আপনার সবসময় কোয়েশ্চেন করতে হবে, আর ইনফারেন্স হচ্ছে আপনি কোয়েশ্চেন না করে ওদের অ্যাটিটিউড, ওদের কথা, ওদের মানে কাগজপত্র, কর্মকাণ্ড দেখে আপনি যেটা বুঝবেন সেটাই হচ্ছে ইনফারেন্স। ঠিক আছে? ওকে ম্যাম। হুম।
Financial statement assertions. The financial statement assertions and representations of the management, explicit or otherwise, that are embodied in the financial statement. যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যা যা ডিসক্লোজ করছি সেগুলোই হচ্ছে আমার financial statements assertions. The auditor should use assertions for classes of transactions, accounts balances, and presentations and disclosures in sufficient details to form a basis for the assessment of risk of material misstatement and the design and performance of further audit procedures. ঠিক আছে, আমি যখন ট্রানজাকশন দেখবো, অ্যাকাউন্টস ব্যালেন্স দেখবো, ডিসক্লোজার দেখবো, সবকিছু দেখবো, তখনই কিন্তু আমার বুঝতে হবে যে হ্যাঁ, আমি কি আরো অডিট এভিডেন্স আমার কালেক্ট করার ইচ্ছে আছে, না যতটুকু পেয়েছি সেটুকুই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার অডিট ওপিনিয়নকে সাপোর্ট করার জন্য, না আমি আরো কি কি করবো। ঠিক আছে, আচ্ছা, অ্যাসারশনস ইম্পর্টেন্ট। ম্যাম, জি, এখানে ডিজাইন এন্ড পারফরমেন্স দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এই দুইটা ওয়ার্ড? আচ্ছা, ডিজাইন হচ্ছে যে আপনি ধরেন প্রথমেই তো বলবেন যে ঠিক আছে আমার এখানে 5 জন কাজ করবে, এতদিন কাজ করবে, হয়তো বা অডিট এভিডেন্স কালেক্ট করবে 2 সপ্তাহ, এর পরে ফার্মে চলে আসবে, দেন রিপোর্টিং এর কাজ করবে। কিন্তু আপনি কাজ করার 1 সপ্তাহের মাথায় বুঝলেন যে না, এদের তো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের হালুয়া টাইট, এদের তো আসলে কমপ্লায়েন্সের কিছুই নাই। তা আমাকে তাহলে আরো বেশি বেশি করে অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে যাতে আমি কোয়ালিফাইড রিপোর্ট দিতে পারি বা অ্যাটলিস্ট এমফাসিস অফ ম্যাটার দিতে পারি, অ্যাডভাইস ডিসক্লেমার না দিই। তখন কিন্তু আপনার কাজের প্যাটার্নটা বদলে যাবে। ঠিক আছে, আপনি হয়তো বা কাজটাকে আরেকটু বলবেন যে না আরো 1 সপ্তাহ করি। ঠিক আছে, 2 সপ্তাহ না, আমি 3 সপ্তাহ করবো ওখানে। আমি ম্যানেজমেন্টের সাথে আমার দুইবার বসার কথা ছিল, আমি এখন 3 থেকে 4 বার বসবো এবং আমি বলবো যে দেখেন আপনাদের কিন্তু এই জায়গায় সমস্যা, আমাকে আরো দেখতে হবে, আমাকে আরো ডেটা দেন। ঠিক আছে, এটাই হচ্ছে ডিজাইন। আর পারফরমেন্স হচ্ছে এই যে আমি কিভাবে করব, 2 সপ্তাহটা 3 সপ্তাহে করছি, আমার কি আরো লোকবল লাগবে কিনা, আমার আরো কোনো ম্যানেজারকে আমার ইনভলভ করতে হবে কিনা। ঠিক আছে, ওকে। জি, জি ম্যাম। জি, অ্যাসারশনস ইম্পর্টেন্ট ফর দ্য অডিটর্স। অডিটর হিসেবে আমাদের কোন কোন অ্যাসারশন গুলোকে ইম্পর্টেন্ট বুঝতে হবে। Assertions about classes of transactions and event for the period under audit. Classes of transaction যেটা বললাম যে আমার প্রতিটা মানে পারচেজের সাপ্লায়ার থাকে, সেই 10 জন কথার কথা আমার 20 জন সাপ্লায়ার, সেই 20 জন সাপ্লায়ারের এক একজনের টোটালি হবে আমার গ্র্যান্ড টোটাল, যেটা আমি পারচেজ হিসেবে দেখাচ্ছি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তো এই ক্ষেত্রে আমার কোন কোন অ্যাসারশন গুলো থাকতেই হবে, মানে কোনটা কোনটা আমি এখানে আসলে ভেরিফাই করবো অ্যাজ অ্যান অডিটর। Occurrence. Transactions and events that have been recorded have occurred and pertain to the entity. যেই যেই পারচেজ গুলো, আমি যে সেলস বলি, যে সেলস গুলো হয়েছে বলে তারা দাবি করছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের থ্রুতে, পারচেজ গুলো হয়েছে বলে তারা দাবি করছে, এগুলো সত্যি সেই অর্গানাইজেশন বা কোম্পানিরই পারচেজ, অন্য কোনো সিস্টার কনসার্নের কোনো কিছু তারা এখানে দেখাচ্ছে না। Completeness. All transactions and events that should have been recorded appropriately. হ্যাঁ, যে আমার যে ট্রানজাকশনস গুলো এই বছরই মানে প্রেজেন্ট করার কথা সেগুলোই আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখা গেল আমি হতে পারে যে আমি আমার অ্যাসেট বাড়াবো, ফিক্সড অ্যাসেট, তো আমি মাত্র প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আমি একটা বড় মেশিনারি কেনার জন্য মাত্র খালি একটা রিকুইজিশন দিয়েছি, আমি ওইটাকেই দেখিয়ে দিলাম হ্যাঁ আমার তো অ্যাসেট কেনা হয়ে গেছে অলরেডি, এইটা জানি না হয়। ঠিক আছে, কাট অফ। Transactions and events have been recorded in the correct accounting period. আমি 2023-এরটা 24-এ দিব না, আবার 24-এরটাও 25-এ দিব না। ঠিক আছে, এটা জানি ঠিক থাকে। Classification. Transactions and events have been recorded in the proper accounts. আমি মিস্টার জামিলের অ্যাকাউন্টে, হ্যাঁ, আমি আরেক আরেক জামালের কোনো কিছু ঢুকাবো না, আমি জামিলেরটা জামিলেই রাখবো, জামালেরটা জামালেই রাখবো। ঠিক আছে, আচ্ছা। Assertions about account balances at the period end. এখন অ্যাকাউন্টসে যে ব্যালেন্সের ক্ষেত্রে আপনি কি কি দেখবেন। এক্সিস্টেন্স, অ্যাসেটস, লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি ইন্টারেস্ট এক্সিস্ট। আমার অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, ইকুইটি ইন্টারেস্ট যেগুলো দেখাচ্ছে সেগুলো ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখানো আছে। রাইটস অ্যান্ড অব্লিগেশনস, সেটা কি, দ্য এন্টিটি হোল্ডস অর কন্ট্রোলস দ্য রাইটস টু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আর দি অব্লিগেশনস অফ দি এন্টিটি। ওই যে বললাম যে আমি মাত্র ওয়ার্ক অর্ডার প্লেস করেছি, আমি বলছি আমি অ্যাসেট কিনে ফেলেছি। ঠিক আছে, এটা তো হয় না। আবার ধরেন আমি প্রভিশন করে রেখেছি, ওইটা তো আমার হ্যাঁ অবশ্যই লাইবিলিটি, কিন্তু আমি তো এখনই টাকা কমিয়ে দেখাবো না। ঠিক আছে, এরকম। কমপ্লিটনেস,
All assets, liabilities, and equity interests that should have been recorded have been recorded. Valuation and allocation. Assets, liabilities, and equity interests are included in the financial statements and appropriate amounts, and any resulting valuation or allocation adjustments are properly recorded. আমার ল্যান্ডের ভ্যালু তো দিন দিন বাড়ছে, ঠিক আছে, ল্যান্ড তো আর ডেপ্রিসিয়েট হবে না, ল্যান্ড অ্যাপ্রিসিয়েট হবে। এখন আমি গত বছরের থেকে আমি ল্যান্ড কিছুই বিক্রি করিনি, আমি 10 কোটি টাকার ল্যান্ড গত বছর দেখেছিলাম, আমি এবার দেখাচ্ছি 1 কোটি টাকার। কেন, কোথায় গেল? আমার ল্যান্ড ডিপ্রিসিয়েট হয়েছে। এটা কি আপনি অডিটর হিসেবে বিশ্বাস করবেন? অবশ্যই না। যদি এটা মেশিনারি হয় তখন আপনি বিশ্বাস করবেন না যে 1 বছরের মধ্যে 10 কোটিটা 1 কোটি হয়ে গেল। সো দিস সর্ট অফ থিংস, হ্যাঁ, ইউ হ্যাভ টু use your judgment, your skepticism, your inference, whatever it is, to actually verify what's going on. হ্যাঁ, এই পর্যন্ত কারো কোশ্চেন? জি ম্যাম, কমপ্লিটনেস বলতে এখানে কি বোঝানো হচ্ছে প্লিজ? কমপ্লিটনেস হচ্ছে যে আমার যতগুলো অ্যাসেট আছে, কথার কথা, আমি সবগুলো অ্যাসেট ঠিকঠাক মতো দেখিয়েছি। আইদার আমার ফিক্সড অ্যাসেট হিসেবে ফিক্সড অ্যাসেট দেখিয়েছি, কারেন্ট অ্যাসেটে কারেন্ট অ্যাসেট দেখিয়েছি। হ্যাঁ, আমি কোনো কিছু লুকাই নেই, ওভারস্টেট বা আন্ডারস্টেট করছি না, ঠিক আছে? তার মানে এটা কি ম্যাম রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ডিং অবশ্যই। হ্যাঁ, রেকর্ডিং, ডিসক্লোজার, যেভাবেই বলেন না কেন। ওকে, assertions about presentation and disclosure. প্রেজেন্টেশন আর ডিসক্লোজার, আপনি কোনখানে কি প্রেজেন্ট করছেন সেটা আপনি কিভাবে ভেরিফাই করবেন? occurrence and rights and obligations. Disclose events, transactions and other matters have occurred and pertain to the entity. আমি যেগুলো দেখাচ্ছি যে হ্যাঁ এগুলো আমার অ্যাসেট, এগুলোই আমার অ্যাসেট, আমি কোনো সিস্টার কনসার্নের কোনো কিছু আমার কাঁধে নিচ্ছি না, ঠিক আছে? সিস্টার কনসার্নটা সিস্টার কনসার্নের ইয়েতে থাকবে। হ্যাঁ, এমন যদি হয় যে আমি সিস্টার কনসার্নকে কিছু সেল করেছি, তখনও কিন্তু সেটা আমার ওই সেলস ফিগারটা আসবে শুধু, ঠিক আছে? আমি কিন্তু তখনও ওই অ্যাসেটকে আমি আমার নিজের বলবো না। আমি আমার ওই ক্যাশের ব্যাংক বেড়ে যাবে বাট আমার অ্যাসেট কমে যাবে, সেটা হবে। আবার সিস্টার কনসার্নের ক্ষেত্রে কি হবে? আমার ক্যাশের ব্যাংক কমে যাবে বাট অ্যাসেট বাড়বে। দিস ইজ দ্য থিং। ওকে, completeness. All disclosures that should have been included in the financial statements have been included. আমি রিলেটেড পার্টি ট্রানজাকশন হোক, এমনি এমনি আরো যাদের যাদের সাথে ট্রানজাকশন করেছি তাদের সবগুলো যেগুলো আসলে ইনক্লুডেড হওয়ার কথা ছিল ঠিকঠাক মতো সেগুলি আমি ইনক্লুড করেছি। ক্লাসিফিকেশন এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আমি যে ক্লাসিফাই করছি যে এটা আমার অ্যাসেট, এটা আমার লাইবিলিটি, এগুলো জানি ক্লাসিফিকেশনটার বেসিসটা ঠিক মতো হয় এবং যারা সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখবে তারা যাতে সেটা বোঝে। অ্যাকিউরেসি অ্যান্ড ভ্যালুয়েশন। অ্যাকিউরেসি মানে আমি অ্যাকিউরেটলি ফিগার্স গুলো ক্যালকুলেট করেছি, আমি অ্যাকিউরেটলি ফিগার্স গুলো ডিসক্লোজ করছি এবং আমি ভ্যালুয়েশনটা, আমার যে অ্যাসেটের ভ্যালুগুলো সেগুলো আমি কারেক্টলি ডিসক্লোজ করেছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, অডিট প্রসিডিউরস ফর অবটেনিং অডিট এভিডেন্স। কোন কোন অডিট প্রসিডিউরে আমরা অডিট এভিডেন্স ইয়ে করতে পারি? নাম্বার 1 হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন মানে কি? যে আমি হচ্ছে কিছু একটা দেখবো, মনিটরিং এর মতো অনেকটা। যে আমি দেখছি যে আচ্ছা ঠিক আছে, ওনাদের ভাউচার একটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা ভাউচারের জার্নাল এন্ট্রি গুলো ঠিকঠাক আছে কিনা, বলছে আপনারা বাজেট কোড গুলো কোথা থেকে নেন, আপনাদের কি ইআরপি সিস্টেমে কি বাজেট কোড দেওয়া আছে কিনা, আপনারা কিভাবে ওগুলো ড্রপ ডাউন বক্স আছে কিনা, আপনারা কি ওখানে ক্লিক করেন কিনা, না আপনাদের ম্যানুয়ালি ইনপুট দিতে হয়, আপনাদের যে ভাউচারের ন্যারেশন গুলো ওগুলো কিভাবে লিখেন, ওগুলো কতটুকু কমপ্লিট, এগুলো হচ্ছে ইন্সপেকশন। হ্যাঁ, আপনি কথা বলে বলে তাদের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করছেন, ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপেকশন। আপনি দেখছেনও আবার কথা বলে বলে ইনফরমেশন গ্যাদার করছেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অবজারভেশন, আপনি শুধু দেখছেন কেউ একজন কাজ করছে, আপনি বললেন ঠিক আছে ভাই, আমি স্যালারি ম্যানেজারকে গিয়ে আমি এই মাসে আপনাদের স্যালারিটা আপনারা কিভাবে প্রিপেয়ার করেন এটা আমি শুধু দেখবো। আপনি ওনার পাশে বসে বসে দেখছেন আর লিখছেন যে ওরা আসলে কি কি প্রসেস ফলো করে, ঠিক আছে, এটা হচ্ছে অবজারভেশন। এক্সটার্নাল কনফার্মেশন, এটা নিয়ে তো অনেকক্ষণ কথা হলো যে আমি ব্যাংক থেকে
অ্যাডভোকেট থেকে বা দেশের বাইরে এটা খুবই খুবই কমন যে সলিসিটার্সদের থেকে ইনফরমেশন নেয়। আর এখানে হচ্ছে ব্যাংক থেকে ব্যাংক কনফার্মেশন লেটার চায়, বা কোনো একজন কাস্টমার যে যে কিনা অনেক বড় কোনো একটা পারচেজ করেছে, তাকে আপনি বলতে পারেন যে অমুক কোম্পানি তো বলছে যে আপনি তাদের কাছ থেকে এত টাকার জিনিসপত্র কিনেছেন, ডু ইউ এগ্রি উইথ দ্যাট ফিগার অর নট। ঠিক আছে, এই এই জাতীয় একটা মেইল বা চিঠি পাঠাবেন তাদের কাছে। এগুলো হচ্ছে এক্সটার্নাল কনফার্মেশন। রিক্যালকুলেশন, আপনি যে লেজার গুলো পাবেন সেগুলো একটু আপনি নিজে ক্যালকুলেটর টিপে দেখবেন যে হ্যাঁ লেজার ব্যালেন্স গুলো ওরা ঠিকঠাক মতো অ্যাড করেছে কিনা সেটা। রিপারফরমেন্স, সেটা হচ্ছে যে তার আপনার কোম্পানির আপনার ক্লায়েন্ট কোম্পানির যে সফটওয়্যার সিস্টেম, আপনি বলেন যে ভাই আমি তো এতক্ষণ দেখলাম আপনাদের কাছ থেকে শুনলাম, আমি একটা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার করে দেখতে চাই কোথায় কোথায় গিয়ে কোথায় কোথায় হিট হয়, এটা আমি একটু দেখতে চাই যে আপনাদের এটা কেন করে, যাতে সফটওয়্যার সিস্টেমটা আসলে কতটুকু এফেক্টিভ সেটা বোঝার জন্য। ওকে। ইনকোয়ারি, ইনকোয়ারি হচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন যে কিভাবে হচ্ছে, এটা কেন এরকম হলো, এটা কেন ওরকম হলো না, এরকম। ঠিক আছে। আর রিপোর্টিং তো বুঝেনি যে আপনি অডিট রিপোর্ট যেভাবে কনক্লুশন ড্র করে রিপোর্টিং করবেন সেটাই। ওকে। কারো কোনো ম্যাম, কোয়েশ্চেন? হ্যাঁ। ইন্সপেকশন আর ইনকোয়ারির মধ্যে তাহলে ডিফারেন্স কি? ইন্সপেকশন হচ্ছে কি যে আপনি ওখানে শুধু প্রশ্ন করবেন না, ইনকোয়ারিতে আপনি প্রশ্ন করে করে উত্তর জানার চেষ্টা করবেন। আর ইন্সপেকশন হচ্ছে আপনি সরাসরি ধরেন আপনি ইনভেন্টরি কাউন্টিং করছেন, ঠিক আছে, অথবা না ইনভেন্টরি কাউন্টিং না সরি, আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওনাদের কাছ থেকে শুনেছেন যে কিভাবে ওয়্যার হাউসে রিকুইজিশন যাচ্ছে, রিকুইজিশন চেক করছে, তারপরে জিনিসপত্র মালামাল নামাচ্ছে র্যাক থেকে, তারপরে আবার যখন ওয়্যার হাউস থেকে বের হচ্ছে তখন আরেকজন চেক করছে রিকুইজিশনের সাথে মালামাল ঠিক আছে কিনা, আপনি এগুলি শুনলেন, ঠিক আছে, ইনকোয়ারি করে এটা বের করলেন। এখন ইন্সপেকশন হচ্ছে আপনি একদিন ওয়্যার হাউসে গেলেন, ঠিক আছে, ওইটা পাশে থেকে দেখলেন, ওনাদেরকে জিজ্ঞেস করলেন ভাই এইটা কিভাবে বের করলেন, আপনাদের বারকোড রিডারটা কিভাবে কনফার্ম করেন, হ্যাঁ আপনাদের, ঠিক আছে, তাহলে এই সুতার র্যাকে আবার বোতাম রেখে দিয়েছেন কেন, কথার কথা। এগুলো হচ্ছে ইন্সপেকশন। ঠিক আছে। ইয়েস ম্যাম। মানে হ্যাঁ ম্যাম, ইন্সপেকশন হচ্ছে ফিজিক্যালি গিয়ে এটা হ্যাঁ হ্যাঁ জাজ করা, আর physically। ইনকোয়ারি হচ্ছে অলওয়েজ কোশ্চেন হ্যাঁ করা। হ্যাঁ, কোয়েশ্চেন করে আপনি যেটুকু ইনফরমেশন গ্যাদার করলেন। আর ইন্সপেকশন হচ্ছে যে ইনকোয়ারির পরেও যদি আপনার মনে হয় না আমি এখন দেখে আসবো ফিজিক্যালি হ্যাঁ আসলে কিভাবে হয়, দেন দ্যাটস ইন্সপেকশন। ঠিক আছে। ওকে। ইয়েস ম্যাম, ক্লিয়ার। আনমডিফাইড অডিটর্স রিপোর্ট, আনমডিফাইড মানে আনকোয়ালিফাইড অডিটর্স রিপোর্ট। হ্যাঁ, the auditor should review and assess the conclusions drawn from the audit evidence obtained as the basis for the expression of an opinion on the financial statements. The conclusions should take into account the following. Auditor conclusion টা কি কি ফ্যাক্টর উপর বেস হবে? The auditor's conclusion in accordance with ISA 330 is whether sufficient appropriate audit evidence has been obtained. The auditor's conclusion in accordance with ISA 450, whether uncorrected misstatements are material individually or in aggregate, যদি misstatements আপনি ধরেই দিলেন তারপরেও ক্লায়েন্ট কোম্পানি ড্রাফট আপনি বললেনও আপনার ড্রাফট অ্যাকাউন্টসটা চেঞ্জ করে দেন কিন্তু তারা কোনোভাবেই চেঞ্জ করবে না, তখন কিন্তু আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে বাধ্য। ঠিক আছে। আহ The auditor shall evaluate whether in view of the requirements of the applicable financial reporting framework আপনার আইএফআরএস অনুযায়ী প্রেজেন্টেশনটা হয়েছে কিনা, ডিসক্লোজার হয়েছে কিনা। সেটার মধ্যে আরো সাব পয়েন্ট আছে, the financial statements adequately disclose the significant accounting policies selected and applied. The accounting policies selected and applied are consistent with the applicable financial reporting framework. The accounting estimates made by the management are reasonable. আমি যে বাজেট করেছিলাম সেটা রিয়ালিস্টিক বাজেট ছিল, মানে আমি বলতে আমি ম্যানেজমেন্টের কোম্পানি ম্যানেজমেন্টের বাজেট করেছে যে ফোরকাস্টিং গুলো করেছে সেগুলো ঠিকঠাক আছে, সেটা রিয়ালিস্টিকই ছিল, প্র্যাকটিক্যালি ছিল। খুব হাই অ্যাম্বিশিয়াস বাজেট করেনি বা খুব আনরিয়ালিস্টিক বাজেট করেনি। দেখা যায় অনেক সময় সেলসের এরা কোম্পানির বিশেষ করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে দেখবেন ওরা এমন ভাবে সেলস গুলো ফোরকাস্টিং করে বাজেট করে যে কিছু কিছু ক্ষেত্রে খুব সহজেই যেটা মিট আপ করা যায় যাতে ওরা ইনসেনটিভ পায়। ঠিক আছে। তো এরকম যাতে না হয়। ওকে। The information presented in the financial statements is relevant, reliable, comparable, and understandable.
The financial statements provide adequate disclosures to enable the intended users to understand the effect of material transactions and events on the information conveyed in the financial statements. The terminology used in financial statements, including the title of each financial statement, is appropriate. আমি ব্যালেন্স শিটকে প্রফিট এন্ড লস অবশ্যই বলছি না, হ্যাঁ, এই জাতীয় আমার টাইটেল গুলো যাতে ঠিক থাকে। আনমডিফাইড অর আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট, ম্যাম টার্মিনোলজি একটু বলবেন আমার? সরি, টার্মিনোলজি বলতে এখানে ও টার্মিনোলজি হচ্ছে আমার নামগুলো, আমি যে রিসিভেবল বলছি সেটা আমার আসলে রিসিভেবল কিনা, এটা পেয়েবল তো না অবশ্যই, মানে আমি কারেক্টলি সবকিছুকে লেবেল করছি কিনা, ঠিক আছে। ফিগার্স গুলো এখানে ইম্পর্টেন্ট না ম্যাম, জাস্ট টাইটেল গুলো। হ্যাঁ হ্যাঁ, ডিটেলস তো অবশ্যই, প্লাস টাইটেলও যাতে ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। আমি ধরেন গ্রস প্রফিট আফটার ট্যাক্স, হ্যাঁ, আমি কিন্তু ট্যাক্সটা ডিডাক্ট করেই কিন্তু গ্রস প্রফিট আফটার ট্যাক্স বলছি, আমি কিন্তু ভুলে গ্রস প্রফিট বিফোর ট্যাক্স আমি আফটার ট্যাক্সে বসিয়ে দিব না। মানে অনেক সময় হয় না টার্ম এরর, হ্যাঁ, টাইপিং এরর বা এটা এরকম যাতে না থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইয়েস ম্যাম। হুম, ওকে। এখন আনকোয়ালিফাইড বা আনমডিফাইড অডিট রিপোর্টের কি কি মেইন কম্পোনেন্টস থাকে সেটা আমরা একটু দেখি। প্রথমেই থাকে টাইটেল, ঠিক আছে, কাকে আমি অ্যাড্রেস করছি, টু দ্য ডিরেক্টরস অর টু দ্য বোর্ড। হ্যাঁ, ওপিনিয়ন প্যারাগ্রাফ, যে আমি প্রথমেই লিখবো যে আমার এটা কি আনকোয়ালিফাইড ওপিনিয়ন না কোয়ালিফাইড ওপিনিয়ন, কোয়ালিফাইড হলে কি বেসিসে কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড হলে কি কি দেখে আমি বলছি আনকোয়ালিফাইড, ঠিক আছে। বেসিস ফর ওপিনিয়ন, এই যে যেটা বললাম, প্রথম লিখবো আমি কোয়ালিফাই করছি না আনকোয়ালিফাই করছি, এরপরে কেন করছি। গোয়িং কনসার্ন সেকশন, আমার আমার সে ক্লায়েন্ট কোম্পানিটা যদি কোনো গোয়িং কনসার্ন কি, যে সামনের 1 বছর পর্যন্ত ওরা সার্ভাইভ করবে কিনা, এমন জাতীয় যদি কোনো সম্ভাবনা থাকে যে না এদের যে ক্যাশের অবস্থা, ব্যাংকের অবস্থা, ব্যাংকও তো লোন দেয় না, এদের তো টাকা পয়সা কিছুই নাই, স্যালারি দিতে পারছে না, এরা তো 1 বছর কেন 3 মাসও চলতে পারবে না, তাহলে কিন্তু আমার এটা গোয়িং কনসার্ন না, তাই না। এটা কিন্তু তখন আমি বলবো যে এই কোম্পানিটা কিন্তু গোয়িং কনসার্নই না। হ্যাঁ, ইট শুড ওয়াইন্ড আপ ইটস অপারেশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। কি অডিট ম্যাটার্স, কি আমি কোন কোন অডিট ম্যাটার গুলো আমার কাছে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট মনে হয়েছে, এটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বলা হয়। যেমন সেলস হতে পারে, আপনার রিসিভেবল হতে পারে, আপনার আরো যেটা বলতে পারে ওই যে সেলস কমিশন হতে পারে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হতে পারে, যেগুলো যেগুলো একটু বড় ফিগার্স সেগুলো। আদার ইনফরমেশন, আরো যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। রেসপন্সিবিলিটিস ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্টের, এটা আপনি আবার মনে করিয়ে দিবেন, হ্যাঁ, এবং আপনার রেসপন্সিবিলিটি কি সেটা আবার লিখবেন। অডিটার্স রেসপন্সিবিলিটিজ, এর পরে যেটা অডিটার্স রেসপন্সিবিলিটি ফর দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আদার রিপোর্টিং রেসপন্সিবিলিটিস, other reporting responsibility সেটা কি, such as if the director's report and the strategic report are consistent with the financial। director's report হচ্ছে আপনার যে ইডি বা এমডি, ও একটা ডিরেক্টর রিপোর্ট করে শেয়ার হোল্ডারদের জন্য, ওটা একদম আলাদা। ওখানে সে কিছু কিছু ফিগার্স ডিসক্লোজ করে যে আমার বাজেট ছিল এত, আমি সেলস করেছি এত, আমি পারচেস করেছি এত, আমার গ্রস প্রফিট আফটার সেলস এত, নেট প্রফিট, এইগুলো এই ফিগার গুলোর সাথে যাতে অবশ্যই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ফিগারের মিল থাকে। আরেকটা থাকে স্ট্র্যাটেজিক রিপোর্ট, যে আমি আগামী 3 বছর, আমি বলতে ম্যানেজমেন্ট বুঝাচ্ছি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আগামী 3 বছরে কোম্পানিটাকে কোথায় দেখতে চায়, কিভাবে সেটা করবে, ঠিক আছে, কি ফোরকাস্টিং করছে, এগুলোর সাথে কিন্তু আমার কোম্পানি বাজেটের মিল থাকতে হবে, তাই না। সো এগুলো যাতে মেলে। নেম অফ দ্য এঙ্গেজমেন্ট পার্টনার, আমার ফার্ম থেকে কোন পার্টনার এই অডিটটার সাথে ছিলেন, কেস অডিট রিপোর্টে সাইন করবে, অডিটর সিগনেচার, অ্যাড্রেস, ডেট। ম্যাম জি, কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। আদার রিপোর্টিং যেটা বললেন ম্যাম, এটা কি লিস্টেড নন লিস্টেড বোথ কোম্পানির জন্য থেকে যাবে? ডিরেক্টরস রিপোর্ট হচ্ছে বেসিক্যালি লিস্টেড কোম্পানিরাই দেয়, ঠিক আছে, বা বড় বড় এনজিও গুলোও দেয়, ঠিক আছে, ইডিস রিপোর্ট, এমডিস রিপোর্ট, এভাবে। হ্যাঁ, শেয়ার হোল্ডার যাদের আছে তারাই বেশিরভাগ দেয়, লিস্টেড কোম্পানি গুলোই দেয়। হ্যাঁ, আর এনজিও গুলো দেয় যাদের ওই যে ফরেন ডোনার আছে, তাদের তাদের জন্য স্ট্র্যাটেজিক রিপোর্টটা বেশিরভাগ দেয়, ঠিক আছে। বাট ম্যান্ডেটরি বলতে আমি যেটা বলছি, তাহলে তো ম্যাম বোথ বোথ বিসেকের মানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আপনার ডিরেক্টরস রিপোর্ট ম্যান্ডেটরি ফর অল লিস্টেড কোম্পানিজ, ঠিক আছে।
যে উপরে যে ম্যাম যে কি অডিট ম্যাটার্স যেটা আপনি বললেন হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাটার অফ এমফাসিস এর কি কোনো রিলেশন আছে? না না না, ওইটার সাথে ম্যাটার অফ এমফাসিস এর রিলেশন নাই। ম্যাটার অফ এমফাসিস তো হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের সবকিছুই ভালো পেলেন, শুধুমাত্র দেখা গেল হয়তো বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে তাদের একটু সমস্যা আছে, কিন্তু ইনভেন্টরিটা অনেক হাই ভ্যালুর বলে আপনি এমফাসিস অফ ম্যাটারটা দিচ্ছেন, ঠিক আছে। আর কি অডিট ম্যাটার হচ্ছে আপনি ওখানে সেলস ফিগারটা আপনি ঠিক, আমি আপনি কেন ঠিকঠাক মতো দেখেছেন, কারণ ওটা অনেক হাই ভ্যালু, এটা একটা কোম্পানির ব্লাড। হ্যাঁ, যে মানে এটা একটা কোম্পানি হার্ট, যদি একটা কোম্পানি সেলস না করতে পারে, রেভিনিউ না আর্ন করতে পারে, তাহলে তো সে টিকতে পারবে না। এর জন্য আপনি সেলসটাকে একটা কি অডিট ম্যাটার হিসেবে দেখেছেন। ঠিক একইভাবে আপনি আপনার কস্ট অফ সেলসটাকেও দেখতে পারেন, যে হ্যাঁ আমার আসলে কস্ট অফ সেলস যদি বেশি হয়ে যায় তাহলে তো আমার রেভিনিউটা কমে যাবে, এর জন্য আমি এটা ঠিকঠাক মতো দেখেছি। হ্যাঁ, তারপরে দেখা যেতে পারে আমার অনেক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সেশনের ইয়েটা থাকতে পারে, যে আমি আসলে ট্যাক্স কত কত, অনেক টাকার ট্যাক্স, ঠিক আছে, কারণ অনেক কোটি কোটি টাকার ব্যবসা তাদের। তখন ট্যাক্সেশনটাও একটা আপনার কি অডিট ম্যাটার হতে পারে, যে হ্যাঁ আমি এই জায়গাগুলোতে এই, আমি অ্যাজ এন অডিটর এই কয়েকটা 5টা 6টা টপ পয়েন্টকে আমি বেশি এমফাসিস দিয়েছি। এটা হচ্ছে আমার বিষয়। আর এমফাসিস অফ ম্যাটারটা হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়নের একটা পার্ট, ঠিক আছে, যে ম্যানেজমেন্টকে বলা যে আপনার এই জায়গাটায় সমস্যা, বাকি সবই ঠিক আছে। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? মানে ম্যাম, ওইটা হচ্ছে ম্যাম ম্যানেজমেন্টকে বলা যে আপনি ওইটার উপরে জোর দেন, আর হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি কোনটার উপরে আমি জোর দিই। কোনটাতে জোর দিয়ে আমি অডিট ওপিনিয়নটা দিয়েছি, ঠিক আছে। Yes, ma'am. হুম ম্যাম তাহলে একটু মানে আমি একটু মানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছি, যে ধরেন ম্যানেজমেন্ট রিপোর্ট যেটা আমরা দিচ্ছি, হুম যেটা দেখা যায় যে কোম্পানিতে যখন আমরা অডিটে গেলাম আমরা অনেকগুলা ফাইন্ডিংস পেলাম, হুম ফাইন্ডিংস গুলো আমরা ম্যানেজমেন্ট রিপোর্টে ওনাদেরকে দিয়ে দিলাম, বাট ম্যাটার অফ হুম। এমফাসিস আমরা এটা নিয়ে আসলাম। বিষয়টা কি হ্যাঁ, এরকম? ম্যাটার অফ এমফাসিসটা যে আমার দিতেই হবে। অনেক সময় ক্লায়েন্ট বলবে কি ভাই আপনি আমারটা কোয়ালিফাই করেন না, আপনি ম্যানেজমেন্ট রিপোর্টে এটা ইনক্লুড করে দেন, আপনি প্লিজ অডিট রিপোর্টে ইনক্লুড করেন না। কিন্তু আপনি আপনি অ্যাজ এন অডিটর মনে করছেন যে না, এটা অনেক মেটেরিয়াল একটা, হ্যাঁ, ব্যাপার, এটা আসলে শেয়ার হোল্ডারদেরকে জানানো বা অনেক জরুরি, এই কারণে আমি ওইটাকে এমফাসিস অফ ম্যাটারের আন্ডারে ফেলছি, আমি কোয়ালিফাই করছি রিপোর্টটা এই কারণে। সেটা আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। এক্সপ্লিসিট ওপিনিয়ন্স মানে আপনি যেগুলো অবশ্যই বলবেন অডিট রিপোর্টে আপনার, ইন রেসপেক্ট অফ দ্য স্টেট অফ দ্য কোম্পানিজ অ্যাফেয়ার্স এট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ, বছর শেষে আপনি স্টেট অফ দ্য কোম্পানিজ অ্যাফেয়ার্স মানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, সেটা অবশ্যই আপনি অডিট রিপোর্টে বলবেন। ইন রেসপেক্ট অফ দ্য কোম্পানিজ প্রফিট অর লস, ঠিক আছে, যে প্রফিট অর লস আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেখেছেন এটা এটা ঠিক আছে। ইন রিলেশন টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যে আইএফআরএস এর আন্ডারে সবকিছু ঠিকঠাক মতো ডিসক্লোজ করেছে কিনা। ইন রেসপেক্ট অফ দি আদার লিগাল রিকোয়ারমেন্টস অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী সবকিছু ডিসক্লোজ করেছে কিনা। The information given in the strategic report and the directors report are consistent with the financial statements, ঠিক আছে, যেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে হয়। ওকে। আর যেসব আইটেম আপনি এক্সেপশনাল মানে এটা ম্যান্ডেটারি না, কম্পালসারি না, কিন্তু আপনি চাইলে অডিট রিপোর্টে মেনশন করতে পারেন, সেগুলো কি কি? অ্যাডিকুয়েট অ্যাকাউন্টিং রেকর্ডস হ্যাভ বিন কেপ্ট। অনেক অনেক অডিটর ছোট করে এটা নিচে কিন্তু লিখে দেয়, হ্যাঁ বেশিরভাগ অডিটরই লিখেন যে আমি অ্যাকাউন্টিং রেকর্ডস গুলো চেক করেছি, ওগুলো আমি ঠিকঠাক পেয়েছি। Returns adequate for the audit have been received from branches not visited. অনেকগুলো ব্রাঞ্চ, কথার কথা তাদের, হ্যাঁ তারা হচ্ছে হয়তো বা একটা ব্যাংকের অডিট, তাদের অনেক, যেরকম ডাচ বাংলা ব্যাংকের তো পুরো বাংলাদেশে অনেক ব্রাঞ্চ, আপনি তো সবগুলো ব্রাঞ্চ ভিজিট করতে পারবেন না। তো যেই ব্রাঞ্চগুলো ভিজিট করতে পারেননি সেখানে আপনি ওদের অ্যাকাউন্টস ভেরিফাই কিভাবে করেছেন, ওদের কাছ থেকে যা যা চেয়েছেন তারা আপনাকে সাপোর্ট করেছে, সেগুলো আপনাকে পাঠিয়েছে। হ্যাঁ, এবং ওই সব দেখে আপনি স্যাটিসফাইড যে না ওই ব্রাঞ্চটা ঠিকঠাক আছে। The financial statements are in agreement with the accounting records and returns. All information and explanations have been received as the auditors think necessary, and they have had access at all times to the company's books, accounts, and vouchers. ঠিক আছে, যে আমি যে কোনো সময় যা চেয়েছি আমাকে সে ম্যানেজমেন্ট সেটা দিয়েছে, আমাকে এইভাবে কোঅপারেট করেছে তারা থ্রু আউট দি অডিট এঙ্গেজমেন্ট। ওকে।
আচ্ছা, আরেকটা হচ্ছে ডিটেলস অফ ডিরেক্টরস এমোলিউমেন্টস। এমোলিউমেন্টস হচ্ছে ডিরেক্টরদের যে স্যালারি সেটা, যে আপনি ওগুলো ভেরিফাই করতে পেরেছেন, এটা কিন্তু হচ্ছে আপনার এক্সেপশনাল ইনফরমেশন। মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয় না, কারণ এগুলো একটু সেন্সিটিভ ইনফরমেশন, তো তাই অডিট রিপোর্টে এইভাবে বলে না। And other benefits have been correctly disclosed in the financial statement. কথার কথা হচ্ছে একজন ডিরেক্টর হতে পারে অনেক অ্যালাউয়েন্স পায়, ঠিক আছে, কার অ্যালাউয়েন্স হতে পারে, হাউজিং অ্যালাউয়েন্স হতে পারে, সেগুলো সব ডিসক্লোজ করা হয়েছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। Particulars of loans and other transactions in favor of directors and others have been correctly disclosed in the financial statement. কোনো ডিরেক্টর ব্যাংক কোম্পানিকে লোন দিয়েছে, অথবা কোনো কোম্পানি তাদের ডিরেক্টরদেরকে লোন দিয়েছে, সেগুলো ঠিকঠাক মতো ডিসক্লোজ করা হয়েছে কিনা, এগুলো আসলে অডিট রিপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় না, ম্যানেজমেন্ট রিপোর্টে উল্লেখ করা হয় যদি কোনো এইসব ক্ষেত্রে সমস্যা থেকে থাকে। ঠিক আছে। তো ম্যাডাম একটু হুম কোশ্চেন, এখানে তো রিলেটেড পার্টি ডিসক্লোজার, হুম ওখানে তো এগুলি দেয় ওইটাই এখন তো। বললাম যে আপনার রিলেটেড পার্টি ডিসক্লোজারে একটা লাইনে হয়তো দেয়, কিন্তু আপনি এইটা না দিলেও পারেন, যদি আপনি এক লাইনে বলেন যে অল দ্য রিলেটেড পার্টি ট্রানজাকশনস উইচ উই হ্যাভ চেক এন্ড ইন আওয়ার ওপিনিয়ন দে প্রোভাইড আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তাহলেও হবে, আপনার অত ডিটেলসে বলতে হবে না। ঠিক কিন্তু আছে। মানে মানে বর্তমানে দেখলাম যে হুম কয়েকটা কোম্পানি, আমার হুম কোম্পানি অডিট করার ক্ষেত্রে হ্যাঁ মাফিল হক, এরা ডিটেলস এবং হ্যাঁ নাম ধরে ধরে রিলেটেড পার্টির বুঝতে সাথে লোন, পেরেছি। হ্যাঁ তারপরে হ্যাঁ তাদের রিমিউনারেশন হ্যাঁ যদি নিয়ে থাকে হুম সবকিছুই একবারে ডিসক্লোজ করে ওইটাই তো আমি দিচ্ছে। বললাম যে এটা দেখেন টপিকের উপরেই লেখা আছে আইটেমস ইনক্লুডেড অনলি বাই এক্সেপশন। আপনি এক্সেপশনালি এই আইটেমগুলো ইনক্লুড করতেই পারেন, কিন্তু এটা যে একদম ম্যান্ডেটরি করতেই হবে সেরকম কোনো রুল নাই। ঠিক আছে। হুম, ঠিক হুম আছে ম্যাম। হুম আচ্ছা, আমি একটু আমার ওই ম্যানুয়ালটা নিয়ে আসি, হ্যাঁ আমি তারপর আপনাদের ইয়েগুলো করে দিচ্ছি। ওকে, চ্যাপ্টার 4 পেজ নাম্বার হচ্ছে 95। হ্যাঁ, আপনারা আপনাদের ম্যানুয়ালটা একটু খুলেন, পেজ নাম্বার 95 পেয়েছেন প্রশ্নটা? ইয়েস ম্যাম। ওকে। The senior finance controller of the audited entity has been off work with illness for 6 months. ফাইন্যান্স কন্ট্রোলার হচ্ছে অসুখের জন্য ছুটিতে আছে 6 মাস ধরে। Her temporary replacement has not worked in a role at this level before and appears to be struggling to keep up with her workload. এখন সে মানে তার যে সাবস্টিটিউট হিসেবে যে কাজ করছে, সে কখনোই এত বড় পজিশনে আগে কাজ করার অভিজ্ঞতা নাই, এবং সে খুব স্ট্রাগল করছে, সে তার সমস্যা হচ্ছে। ঠিক আছে। এখন at which one of the following levels does this situation present an audit risk? এখন এই যে সমস্যাটা, যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নাই, আবার তাকে যে রিপ্লেস করেছে সেও অতটা এফিশিয়েন্ট না, এটা কি ধরনের অডিট রিস্ক, কোন লেভেলের? এটা কি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেল না অ্যাসারশন লেভেল? অ্যাসারশন লেভেল। সেশন লেভেলের। না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের। কারণ হচ্ছে
যেহেতু সে এত কম্পিটেন্ট না বা এফিশিয়েন্ট না, তাই আপনার সে যত কিছু সাইন করছে, যত কিছু ইয়েস করছে, আপনার যা ইন্টারনাল কন্ট্রোল সে বসাচ্ছে, সবগুলোই কিন্তু আপনার উইদিন রেডার এসে যায়। যে আসলে সে যেহেতু পাচ্ছে না, সে বলছেও হ্যাঁ সে আসলে কেপেবল না, তাহলে সে কি কি দেখছে, হ্যাঁ তার প্রতিটা সিগনেচার পারলে দেখতে হবে যে আচ্ছা ও কিসে সাইন করছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের রিস্ক, মানে এটা পুরোটা রিস্ক, শুধু অ্যাসারশন না। অ্যাসারশন তো হচ্ছে আপনি কোন ফিগার গুলো বলছেন, আর ফাইন্যান্সিয়াল পুরো স্টেটমেন্টস এর প্রেজেন্টেশনেই হয়তোবা রিস্ক আছে সেটার। ঠিক আছে, কারণ সে তো বুঝতে পারছে না সে কি করছে। হুম। ম্যাম অ্যাসারশন লেভেলটা কি ছিল, এটা একটু অ্যাসেশন শর্টলি লেভেলটা বলুন। হচ্ছে আপনি যে ফিগার্স গুলো, যে অ্যামাউন্ট গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলোতে দেখাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাসারশন লেভেল। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেভেল হচ্ছে আপনার যত ইন্টারনাল কন্ট্রোল আছে সেইগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ইন্টারনাল কন্ট্রোল ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনার তার মানে কি আপনার এমপ্লয়িরা অত কেপেবল না, তারা অনেক ভুল করে, তাদের উপরে এত রিলাই করা যাবে না অডিটর হিসেবে আপনার। এবং বেশি বেশি করে অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে যে ওরা ভুল ভ্রান্তি গুলো কি কারেকশন হয়েছে কিনা, আদৌ এরা যা সেলস বলছে সত্যি এটাই সেলস কিনা, ওরা কি ওভারস্টেট করে রাখলো কিনা না আন্ডারস্টেট করে রাখলো কিনা, এগুলো সমস্ত কিছু। ঠিক আছে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। তারপরে পেজ নাম্বার 97, ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন নাম্বার 2 খুঁজে পেয়েছেন? ইয়েস ম্যাম। For each of the following statements, indicate whether they are true or false. Test of controls are tests designed to give evidence of whether the controls in a company are operating effectively or not. True or false? ট্রু। Yes. Analytical procedures are a type of substantive procedure. True or false? ট্রু ম্যাম। True. A lack of credit control activities would affect the valuation assertion for trade receivables. যদি আপনার ক্রেডিট কন্ট্রোলেই যদি কোনো একটা প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার রিসিভেবলস এর ফিগারটা অ্যাকিউরেট হবে না। এটা কি ট্রু না ফলস? ট্রু। এটা তো ট্রু। হ্যাঁ ট্রু। ওকে, এই যে দেখেন আপনাদের এখানে কিন্তু একটা অডিট অডিট রিপোর্টের একটা ফর্ম টেমপ্লেট দেওয়া আছে, হ্যাঁ এটা আপনারা দেখতে পারেন আপনাদের যদি ইচ্ছে হয়। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার 103, ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন নাম্বার 3, which three of the following are reported by exception in the auditor's report? ঠিক আছে, এখানে এ বি সি ডি ই 5টা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন কোন গুলো আপনি এক্সেপশনে রিপোর্ট করবেন, আপনি মানে ম্যান্ডেটরি না, নন ম্যান্ডেটরি রিপোর্টিং এর একটা অংশ। All information and explanation required for the auditor have been received. Adequate accounting records have been kept. The director's report is consistent with the financial statements. The financial statements have been prepared in accordance with the Companies Act. The details of directors' emoluments have been properly disclosed in the financial statements. কোনটা? এখানে বিসিই। হ্যাঁ, বি আর ই। বি হচ্ছে যে অ্যাকাউন্টিং রেকর্ডস, মানে আপনার লেজার জার্নাল এগুলো রাখা আছে, এটা বলতে পারেন। আর আরেকটা হচ্ছে ই, ডিরেক্টর, ডিটেলস অফ ডিরেক্টরস। হ্যাঁ ঠিক আছে। ম্যাম 3টা সিলেক্ট করতে বলেছে। হ্যাঁ, আর আরেকটা কোনটা বলেন? এখানে সি। আরেকটা নাই এখানে। এইটা তো হ্যাঁ, এটা যদি লিস্টেড কোম্পানি না হয়ে থাকে, তারপরে অনেকে কিন্তু অ্যানুয়াল রিপোর্ট করে, তাই না? এনজিও গুলি দেখবেন সবগুলো অ্যানুয়াল রিপোর্ট করে। তো আপনার ক্লায়েন্ট যদি একজন একটা এনজিও হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই ডিসক্লোজারটা না দিলেও হবে, যে ওদের অ্যানুয়াল রিপোর্টের সাথে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মিল আছে, এটা আপনার না বললেও হবে। ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে, কিন্তু এইটার অ্যান্সারে একটা ভুল দেওয়া আছে। অ্যান্সারে বলা আছে এ, এও আছে, কিন্তু এ হচ্ছে আপনার ম্যান্ডেটরি বলতেই হবে যে আপনি সব ধরনের ইনফরমেশন এক্সপ্লানেশন পেয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু আপনি অবশ্যই বলতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কিন্তু এক্সেপশনালি বা নন ম্যান্ডেটরিলি বলার কিছু নাই। হ্যাঁ। ওকে। তাহলে ম্যাডাম এটা হলো ও বি, সি এবং ই। হুম 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 হুম। ঠিক আছে। ম্যাডাম ওকে,
সেলফ টেস্ট কোয়েশ্চেনে আসেন, পেজ নাম্বার 107। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। হুম। আহ, প্রথমটা তো পারবেনই, নেম 7 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাসারশন। একটা হতে পারে এক্সিস্টেন্স, কমপ্লিটনেস, অকারেন্স, রাইটস এন্ড অব্লিগেশনস, কাট অফ, ঠিক আছে, ভ্যালুয়েশন, অ্যাকিউরেসি, ক্লাসিফিকেশন। অনেকগুলো হয়ে গেছে, মনে হয় 7টা হয়েও গেছে, ঠিক আছে? আচ্ছা, ইয়েস ম্যাম। হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অডিট এভিডেন্স ফ্রম এক্সটার্নাল সোর্সেস ইজ ড্যাশ দেন obtained from the entity's records is more reliable, ঠিক আছে? Evidence obtained directly by auditors is more reliable than that obtained indirectly or by inference। যে আপনি জাজমেন্ট ইউজ করছেন, আপনার জাজমেন্টের সাথে বা রিজনিং ইউজ করছেন, ইনফারেন্স তো মানে এইটাই, আপনার রিজনিং এর সাথে তো যে যে অভিজিৎ আছেন, আবু হাসান আছেন, আমারটা নাই মিলতে পারে, ঠিক আছে? আপনার কাছে যেটা কারেক্ট মনে হচ্ছে ওটা আমার কাছে রং মনে হইতেই পারে। সো হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা রিটেন কিছু পাবেন তখন, বা নিজে যেটা পাবেন খুঁজে, সেটা কিন্তু বেশি রিলায়েবল। ওকে, আচ্ছা। জি ম্যাম। Complete the standard opinion paragraph. In our opinion, the financial statements give a true and fair view of the statement of the company's affairs as at ATO and of its financial position হবে, বা profit or loss এখানে বলা আছে, and of its financial performance for the year then ended have been have been properly prepared in accordance with IFRS standards and have been in accordance with the requirements of the Companies Act, তাই না? জি। হুম। ইয়েস ম্যাম। Number 4, give 3 examples of misunderstandings which contribute to the expectation gap. কোন কোন মানে ফ্যাক্টর গুলো এক্সপেকটেশন গ্যাপটা বাড়িয়ে দেয়, বলেন তো? ম্যাম, অডিটররা যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে অডিট করেছে সেখানে হ্যাঁ, যতগুলো এন্ট্রিজ দেওয়া আছে সবগুলো কারেক্ট। হ্যাঁ, মানে আমি সব দেখি, তাই না, এরকম একটা ভাব, যে অডিটর জি। টাকা দিয়ে রেখেছি, ও কেন সব দেখবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপর আরেকটা আছে হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাই না? এটা ইয়েস একটা, ম্যাম। জি। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার যে কি বলবো, যে লেভেল অফ অ্যাসুরেন্স যেটা দিবেন, ঠিক আছে? বলবে কেন আপনি কোয়ালিফাইড কেন দিবেন, আমি নন কোয়ালিফাইড রিপোর্টই চাই। আহ, বোঝানোই যায় না যে কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড এর মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? জি। এটাই। হ্যাঁ, অনেক অডিটর, অনেক ক্লায়েন্ট আছে দেখবেন বোঝাতে গেলে ঘাম ছুটে যায়। হুম। এমন অনেক ক্লায়েন্ট আছে বুঝছেন, যারা কোয়ালিফাইড কি ভাবে ভালো, কেন কোয়ালিফাইড কেন দিবেন না, হ্যাঁ, আনকোয়ালিফাইড কেন দিবেন, ঠিক আছে? এরকমও পাবেন, এরকম হাস্যকর ক্লায়েন্টও আছে। মানে ইংলিশ ওয়ার্ডের যে হ্যাঁ, হ্যাঁ, তথাকথিত মানে ওই মিনিং লিটারাল মিনিংটা ধরেই ওরা আসলে কথা বলে আর কি। হ্যাঁ, তো ওই আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এই বিষয়ে আমি একটু একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হুম, হুম, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যদি কোনো কোম্পানিতে আমরা স্ট্যাটিউটরি অডিট করার পর জি। কোম্পানিতে আমরা কোয়ালিফাইড রিপোর্ট দিলাম, তাহলে আসলে ওই কোম্পানিটা ইম্প্যাক্টটা আসলে কি হয় পরবর্তীতে, বা নেক্সট কোনো অডিটর যদি নতুন কোনো অডিটর হ্যাঁ, এঙ্গেজমেন্ট, এক্ষেত্রে তারা কি বিষয়গুলো কনসিডার করে? আপনার প্রশ্নটা না বুঝিনি, আপনার কথাটা না একটু পর পর না একদম মনে হচ্ছে খুব দূর থেকে আসছে, আপনি আরেকবার একটু প্রশ্নটা করেন। ম্যাম আমি এক কথা বলতে চাইছিলাম কোয়ালিফাইড রিপোর্ট নিয়ে। জি। যে কোনো কোম্পানি আমরা অডিট করার পর যদি দেখলাম যে এই হ্যাঁ, কোম্পানির কোয়ালিফাইড রিপোর্ট দেওয়ার মতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমরা কোয়ালিফাইড রিপোর্ট দেওয়ার পরে আমি হ্যাঁ। জানতে চাচ্ছি ma'am, পরবর্তী কোনো অডিটর যদি এই হুম, কোম্পানিতে অডিট করতে আসে তাহলে তার ভিউটা কিরকম থাকবে? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আসলে ইন্টেন্ডেড ইউজার যারা থাকবে হুম, হুম, তাদের হুম, হুম। তাদের আসলে কনসেন্ট্রেশন কি থাকবে সেই কোম্পানির উপর? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোয়ালিফাইড রিপোর্ট পাওয়াই যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ফর আ কোম্পানি, সেটা কিন্তু না। হ্যাঁ, আপনাদেরকে যখন একজন অডিটর ম্যানেজমেন্ট রিপোর্ট দিবে একটা কোম্পানির ম্যানেজমেন্টকে, যে এই এই জায়গাগুলোতে আপনারা ডেভেলপ করেন, ইমপ্রুভ করেন, এবং 1 বছরে যদি তারা কাজ করে সেই ড্রব্যাকস গুলি কাটিয়ে উঠে, হ্যাঁ,
যখন নেক্সট টাইম আরেকজন অডিটর আসবে বা তাদেরকেই আবার নিয়োগ করলো আগের জনকে, তখন কিন্তু অবশ্যই নতুন কেউ যদি হয় তখন কিন্তু বলবে আপনাদের আগের অডিট রিপোর্টটা দেন। অডিট রিপোর্ট দেখলে পরে বলবো আচ্ছা কোয়ালিফাইড হয়েছে কি কি কারণে, আপনারা কি কি কাজ করেছেন এটাকে নিয়ে। ঠিক আছে, যদি বলে যে হ্যাঁ আমরা এটা ঠিক করেছি, দেন আপনি নিতেই পারেন। ওকে। আর সেকেন্ড যেটা বললেন যে ইন্টেন্ডেড ইউজার্স বা শেয়ার হোল্ডারদের কি এক্সপেকটেশন থাকবে এই কোম্পানি থেকে, এটাই তো প্রশ্নটা। কোম্পানির প্রতি ভিউটা কিরকম হবে কোয়ালিফাইড আচ্ছা, রিপোর্ট? ওদের প্রতি ভিউটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনার ইডি এমডি এদের চাকরি যায়, অথবা তারা নিজেরাই পদত্যাগ করে। হ্যাঁ, এরকম যদি খুব বড় ধরনের কোনো কারণে কোয়ালিফাইড ওপিনিয়ন পায়, বা তখন শেয়ার হোল্ডারদেরকে ওনারা নানান ভাবে বোঝায় যে হ্যাঁ ঠিক আছে আমরা হয়তো বা আমাদের ইনকেপেবল ওয়ার্কফোর্স ছিল বলে আমরা এটা করতে পাইনি, আমরা নেক্সট টাইম এটা করব, আপনাদেরকে আমরা ডিভিডেন্ড এর থেকে ভালো দিব। হ্যাঁ, এই জাতীয়। এটা খুব কমই হয় যে সব শেয়ার হোল্ডার ছেড়ে চলে গেছে একবার কোয়ালিফাইড রিপোর্ট পেয়ে। এটা খুবই কম হয় বাংলাদেশের কনটেক্সটে। ঠিক আছে। হুম ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম ম্যাম, কোনো একটা অডিট শুরু করার আগে আমরা যে প্ল্যানিংটা তৈরি করি যে আমরা হুম এভাবে এভাবে করব, প্লাস ম্যাটেরিয়ালিটি সেট করি, হুম হুম। ডিউরিং দ্য অডিট আমরা কি এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে পারি যে না হ্যাঁ আমি কাজ করতে গিয়ে দেখতেছি বিষয়টা এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন, এবং চেঞ্জ করাটাই খুব কমন, চেঞ্জ না করাটাই আনকমন। ঠিক আছে, চেঞ্জ হবে এটাই স্বাভাবিক। কারণ ওটা তো আপনার একটা প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট, তাই না? আপনি তো তখনো কাজ শুরু করেননি। আপনি আপনার নেটওয়ার্কের লোকজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, বা নিউজ পেপারে দেখে, ওদের আগের অ্যানুয়াল রিপোর্ট দেখে আপনি একটা ওপিনিয়ন নিয়েছেন, ঠিক আছে, এই কোম্পানিটার। কিন্তু আপনি যখন সত্যি ভিতরে ঢুকে কাজটা করবেন তখন আপনার ওপিনিয়ন চেঞ্জ হতেই পারে, বোথ পজিটিভলি আর নেগেটিভলি, তাই না? তখন অবশ্যই Yes. আপনার সবকিছু চেঞ্জ হবে। এটা খুবই সেক্ষেত্রে স্বাভাবিক। ম্যাম, টাইমের কোনো বাউন্ড থাকে যে মানে এত বেশি সময় নিয়ে ফেলতেছি এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট না, করবে এরকম কোনো? এটা কিন্তু আপনার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করতে হবে যখন আপনার মনে হচ্ছে, বা সবারই তো একটা টাইম লাইন থাকে, তাই না? ম্যানেজমেন্টেরও একটা আশা থাকে যে আপনি কথার কথা 1 মাসের মধ্যে রিপোর্ট দিবেন, তাই না? 1 মাসের Yes. মধ্যে অডিট এঙ্গেজমেন্টটা ক্লোজ করবেন। যদি আপনার 1.5 মাস বা 2 মাস সময় লাগে, আপনার যখন মনে হচ্ছে আপনি একজন এঙ্গেজমেন্ট পার্টনার, তখন কিন্তু আপনি টপ ম্যানেজমেন্টের সাথে অবশ্যই এটা ডিসক্লোজ করবেন যে কেন আপনার বেশি কাজ করতে হচ্ছে, কেন আপনার বেশি সময় লাগছে। ঠিক আছে, এটা Yes. অবশ্যই ভ্যালিড পয়েন্ট হিসেবে, মানে অবশ্যই মানে ওই জাস্টিফিকেশনটা তাদেরকে দিতে হবে। ঠিক আছে। ওকে ম্যাম, হ্যাঁ। থ্যাংক ইউ। এই- আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি জি। হুম কোয়ালিফাইড রিপোর্ট বিষয়, সেটা হলো যদি কোনো কোম্পানির এনগেজমেন্টের আগে কি আমরা এই অডিট রিপোর্ট নিয়ে আসলে দেখতে পারি কিনা যে আসলে কোম্পানিটার কন্ডিশনটা কি, বা আমার আসলে এই কোম্পানিকে এনগেজমেন্ট নেওয়াটা কি উচিত হবে হ্যাঁ, কিনা। এটা তো আপনি ড্রাফট অডিট রিপোর্ট চাইতেই পারেন অ্যাপয়েন্টমেন্টের আগে, এটা তো আপনি চাইতেই পারেন। যদি ম্যাম দেখলাম যে ওই কোম্পানির আগের রিপোর্টটা লেটস সে ধরেন ম্যাম কোয়ালিফাইড অথবা অ্যাডভার্স দেওয়া কোয়ালিফাইড হলে তো আপনি নিতেই পারেন, হ্যাঁ, কিন্তু অ্যাডভার্স হলে না নেওয়াটাই উচিত। হ্যাঁ, কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় যে না, ওই সমস্ত টপ ম্যানেজমেন্টের মধ্যেই একটা রিশাফল হয়েছে, নতুন করে কোম্পানিটা আবার টার্ন অ্যারাউন্ড করতে চাচ্ছে, ঠিক আছে, নতুন নতুন ওয়ার্কফোর্স নিয়ে, নতুন নতুন স্ট্র্যাটেজিস নিয়ে, তখন কিন্তু আপনি একটা ওদেরকে চান্স দিতেই পারেন। ঠিক আছে, এঙ্গেজমেন্টটা অ্যাকসেপ্ট করে। ওকে। কিন্তু এনগেজমেন্টের আগে কি আসলে এত মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা আমি কোশ্চেনটা করতেছি যে হুম আসলে হুম। কি আসলে আদৌ নেওয়া সম্ভব হয় কিনা। না, এটা তো নিতে পারেনি। হ্যাঁ, এখন এখন যদি আপনি বলেন যে এস আলমের অডিট কে করবে সামনের বছর, হ্যাঁ, যদি কোম্পানি না থাকে তাহলে তো আর কেউ করবে না। কিন্তু আপনার কি মনে হয় না যে বেক্সিমকো, এস আলম, হ্যাঁ, বা যেটাই যে ব্যাংকগুলোর কথা আসছে, সে ব্যাংকগুলো যদি টিকে থাকে অবশ্যই কেউ না কেউ তো অডিটটা নিবে, তাই না? হয়তোবা তারা তখন আরো বেশি দেখবে, সবকিছু আরো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু কেউ যে নিবে না তা কিন্তু ব্যাপারটা না। ঠিক আছে। হ্যাঁ, বাট এটাই। ভালো মানে যারা ভালো অডিট ফার্ম ম্যাম হ্যাঁ তারা কি এই বিষয়টাকে কনসিডার করবে কিনা অনেক বেশি আবার হ্যাঁ আপনার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আপনার আপনার ধরেন কথার কথা, যে নামগুলো আসছে অডিট ফার্মে তারা কিন্তু সবাই সব বড় বড় নামই, কোনো ছোট অডিট ফার্ম কিন্তু এখানে নাই, তাই না? এটাই হচ্ছে ব্যাপার।
তো মানে তখন অন্য আরেকটা বড় ফার্ম হয়তো নাও নিতে পারে, কিন্তু আরেকটু ছোট ফার্ম কিন্তু নিতেই পারে চ্যালেঞ্জ হিসেবে, যে না ঠিক আছে আমি দেখবো এটা কি হয়। হ্যাঁ, এটা নেওয়া যেতেই পারে, এটা যে একদম নিষিদ্ধ, নেওয়াই যাবে না তা কিন্তু কিছু না। হ্যাঁ। আমি একটু বাইরের একটা কোশ্চেন ছিল কোয়ালিফাইড রিপোর্ট নিয়ে আমার। হুম। যদি কোনো কোম্পানির অডিট রিপোর্ট কোয়ালিফাইড হয় সেক্ষেত্রে কি তার এনলিস্টেড হওয়ার ক্ষেত্রে ডিএসসি বা সিএসসি তে এনলিস্টেড হওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা থাকে কিনা একটু যদি বাধা আসে অনেক ক্ষেত্রে, যদি অ্যাডভার্স বা ডিসক্লেমার হয়, এমফাসিস অফ ম্যাটারে অতটা আসে না, বাট অ্যাডভার্স বা ডিসক্লেমার হলে বাধা আসে। কোয়ালিফাইড কি অ্যাকসেপ্টেবল কিনা ম্যাম কোনো কোম্পানি অডিট আমি যদি? ওইটাই বললাম, কোয়ালিফাইড ওপিনিয়নের মধ্যেও তো তিন তিন রকম আছে তাই না? একটা হচ্ছে এমফাসিস অফ ম্যাটার, একটা হচ্ছে অ্যাডভার্স, একটা হচ্ছে ডিসক্লেমার, তাই না? অ্যাডভার্স আর ডিসক্লেমারটা তো হচ্ছে অনেক খারাপ অবস্থায়, ডিসক্লেমারটা চরম খারাপ, অ্যাডভার্সটা আরেকটু বেটার। আর এমফাসিস অফ ম্যাটার হচ্ছে আপনার একটা কি দুটো জায়গায় একটু সমস্যা আছে। এমফাসিস অফ ম্যাটারটা নিয়ে তেমন একটা বিসেক বা যেই হোক তেমন কোনো প্রশ্ন করে না, বাট অ্যাডভার্স বা ডিসক্লেমার যদি হয় তাহলে কিন্তু ওরাও এটাকে নিয়ে অনেক কিছু করে, যাচাই বাছাই করে, ঠিক আছে, এনলিস্টমেন্ট দেওয়ার আগে। ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল ম্যাডাম, জি। ম্যাটেরিয়ালিটি নিয়ে একটু জি। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, ম্যাটেরিয়ালিটিতে ম্যাক্সিমামই তো ম্যাডাম ওই যে ইয়েতে একটা তো আছে, মানে আইএস অনুযায়ী আহ, বড় বড় কোম্পানিগুলি এই যে প্রফিটের একটা 5%, যে কোম্পানি হুম হুম বইয়েতেও দেওয়া হুম আছে হুম হুম গ্রস হুম প্রফিটের এইটা, হুম 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 আর রেভিনিউ। হুম 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 হুম। হ্যাঁ এইটা যে ওই যে 1%, মানে হ্যাঁ রেভিনিউর যে 1% আমরা এটা ম্যাটেরিয়ালিটির লেভেলটা ধরবো, হ্যাঁ হ্যাঁ। তো ওই লেভেলের নিচের সমস্যাগুলা যদি না দেখি, এটা কি মানে আর আচ্ছা পুরো ম্যাটেরিয়ালিটিটা একটু আরেকটু কি? আচ্ছা, আমি একটু বলি, ওই যে আপনি যেটা বলছেন 5% 1%, এটা কিন্তু মেটেরিয়ালিটি ধরা না। প্রথমত আমি এখানে আপনাকে একটু কারেকশন করে দেই, এইটা হচ্ছে যে আপনি কতটুকু ছাড় দিবেন, ঠিক আছে? সেলস বা রেভিনিউ এর ক্ষেত্রে আপনি 5% যদি আপনার ডেভিয়েশন হয়, ঠিক আছে, যে আমার 50 কোটি টাকা সেলস রেভিনিউ, ওখানে আমার 5 লাখ টাকা তেমন একটা ডিফারেন্স মেক করে না, ঠিক আছে, কিন্তু 50 কোটির মধ্যে কিন্তু 5 কোটি টাকা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক? আবার জি আপনি একটা মুদির দোকানে যান বা ছোট একটা ব্যবসায় যান, তার কাছে কিন্তু 5 লাখ টাকারও অনেক ভ্যালু, ঠিক? ঠিক আছে। জি জি হ্যাঁ, এটা কিন্তু ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে অন দ্য বেসিস অফ দ্য সাইজ অফ দ্য বিজনেস এন্ড এভরিথিং। হ্যাঁ। আর জি আরেকটা যেটা বললেন 1%, সেটা হচ্ছে যে আমি ওই ইয়েটার ক্ষেত্রে, ওইটা কোনটার জন্য 1% বলেছিলেন? 1% ধরছি, যে ওই যদি 1 কোটি টাকা 50 কোটি টাকা হয়ে থাকে, হ্যাঁ এটা হ্যাঁ 1% লেভেলে হ্যাঁ। হয়ে হয়ে যায় হচ্ছে প্রায় 50,000 বা হুম 1 লাখ হুম। টাকার একটা হ্যাঁ, যদি এগুলো এই কিন্তু এক তেমন একটা লাখের ম্যাটার উপরে করে না। এই আইটেমগুলি আমরা দেখবো, মানে টেস্ট হ্যাঁ অফ হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোলে, যেহেতু জি। অডিটটা হয় টেস্ট অফ কন্ট্রোল, মানে টেস্টের উপরে, ওরা তো স্যাম্পল বেসিস। অবশ্যই, হ্যাঁ, স্যাম্পলিং এ। এই হ্যাঁ, ক্ষেত্রে স্যাম্পলিং এতে। অডিটররা নিজেদেরকে সেভ করার জন্য, ডিটেকশন রিস্কটা যাতে কমে যায়, সেক্ষেত্রে কি করে জানেন? ওই যে আপনি যে ম্যাটেরিয়ালটি সেট করলেন যে 50,000 1 লাখের উপরেই আমি দেখবো, হ্যাঁ, জি এরপরে হঠাৎ করে অডিটররা দেখবেন আপনি কি মানে আপনি যদি কোনো অফিসে কাজ করতে যান, তখন দেখবেন হঠাৎ করে একদিন অডিটর চেয়ে বসছে আপনার খুব ছোট ছোট কয়েকটা ভাউচার, ছোট ছোট অ্যামাউন্টের ভাউচার। বুঝতে পেরেছেন? জি এইটা বুঝার জন্য যে আসলে আপনারা ছোট অ্যামাউন্টকে ঠিক একইভাবে গুরুত্ব দেন কিনা, একই গুরুত্ব দিয়ে রেকর্ড করেন কিনা, একই গুরুত্ব দিয়ে ডিসক্লোজ করেন কিনা, বুঝতে পেরেছেন? এটা জি করে জি তারা, ঠিক আছে। জি হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। আর একটা হচ্ছে ম্যাডাম, একটু সবসময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে লাগে অডিট স্ট্র্যাটেজি জি। আর অডিট প্ল্যানটা হ্যাঁ। আচ্ছা আর অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আচ্ছা, অডিট স্ট্র্যাটেজি হচ্ছে আমি অডিট করছি, হুম, আমার হচ্ছে ওপিনিয়ন দিতে হবে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজির পার্ট, ঠিক আছে। এখন ওপিনিয়ন দিতে গেলে আমার কি কি করতে হবে সেটা হচ্ছে আমার প্ল্যানিং এর পার্ট, যে আচ্ছা এটা একটা বিশাল কোম্পানি, এটার হচ্ছে 10টা ব্রাঞ্চ আছে, তাহলে আমি 10টা ব্রাঞ্চে কয়জন করে লোক পাঠাবো, হ্যাঁ, আমার কয়জন স্টুডেন্ট পাঠাবো, এক একটা ব্রাঞ্চে 2 জন করে পাঠাবো না 3 জন করে পাঠাবো, ম্যানেজার এই অডিট ক্লায়েন্টের জন্য কয়জন থাকবে, 1 জন না 2 জন, আমি কতদিন ধরে অডিট
এভিডেন্স কালেকশনের কাজটা করব, ঠিক আছে? আমি জি কতবার অডিট এভিডেন্স কালেকশনের মধ্যে ম্যানেজমেন্টের সাথে বসবো, ম্যানেজমেন্টের কাছে আমি রিকুইজিশন কি, ডকুমেন্টস রিকুইজিশন কি উইকলি দিব, একবার দিব উইকলি নাকি দুইবার দিব উইকলি, এগুলো সব হচ্ছে প্ল্যানিং, ঠিক আছে? জি আর অডিট স্ট্র্যাটেজি হচ্ছে আমার যে হ্যাঁ আমার একটা ওপিনিয়ন দিতে হবে, ঠিক আছে? আমি যত বেশি পারি ওই ওপিনিয়নটাকে সাপোর্ট করার জন্য আমার অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এগুলি করতে গেলে আমার এই সব কাজগুলি করতে হবে, এটা হচ্ছে আমার প্ল্যানিং। জি মানে অডিট স্ট্র্যাটেজি হচ্ছে প্রি প্ল্যানিং আর অডিট হ্যাঁ মানে ব্রড, আপনার ব্রড, হ্যাঁ মানে এক বট। কথায় দুই কথায় প্রকাশ। যেরকম একটা কোম্পানি মিশন থাকে না, যে জি যে ধরেন আমার আরএমজির কোন একটা কোম্পানির মিশন কি, যে আমি প্রফিট করব, হুম, এনশিওরিং যে আমার এমপ্লয়িরা সবাই সেফ, ঠিক আছে, সেফ এনভায়রনমেন্টে কাজ করে, এটা এনশিওর করে আমি প্রফিট করব, এটা হচ্ছে কোম্পানির মিশন। এখন এই জি মিশনটাকে সাকসেসফুল করার জন্য আমার কি কি লাগবে, সেটা হচ্ছে আমার প্ল্যানিং। আমি জি কোথায় কোথায় আমি ফ্যাক্টরি নিব, ওই ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার থাকবে, আমার কাস্টমার কে কে হবে, আমি কাস্টমার কিভাবে আরো বেশি আনবো, হ্যাঁ, আমি অ্যাসেট কিনবো কত টাকার, অ্যাসেট কোত্থেকে কিনবো, ঠিক আছে, আমার ফাইন্যান্স অ্যাকাউন্টস এর লোকজন কারা কারা থাকবে, এগুলো হচ্ছে আমার সব প্ল্যানিং এর পার্ট। মিশন জি কিন্তু আমার একটাই, ঠিক আছে, হ্যাঁ, জি ওই একই রকম। হুম, অবশ্যই ম্যাম। ঠিক আছে। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়ালিস্টিক টপিকে। হ্যাঁ সেটা হচ্ছে ম্যাম, আমরা তো জাস্ট বা বেসিক্যালি আমি তো জাস্ট ফিগার গুলো মুখস্থ করেছি, কিন্তু একটু বোঝার ট্রাই করছি যে হুম, রেভিনিউ এর ক্ষেত্রে আমি এত কম ছাড় দিচ্ছি যে 0.5 থেকে 1% পর্যন্ত আমি হুম, ছাড় দিতে রাজি। হ্যাঁ হ্যাঁ। প্রফিট বিফোর ট্যাক্স এর ক্ষেত্রে আমি 5 থেকে 10% ছাড় দিতে ও রাজি। আচ্ছা, মানে এটা এত হচ্ছে কেন, বেশি। মানে আপনার তো রেভিনিউ এর উপরে বেস করি তো আপনার প্রফিটটা বের হবে, তাই না? আপনি যখন রেভিনিউটাতে ছাড় কম দিচ্ছেন, আপনি রেভিনিউটা বেশি দেখছেন, তার মানে কি রেভিনিউ ফিগারটাকে আপনি লক করার চেষ্টা করছেন, তাই না, যে রেভিনিউ Yes, ফিগারটা কারেক্ট, ঠিক? হ্যাঁ, yes, যদি রেভিনিউ ফিগারটা কারেক্ট হয় আপনার অটোই তো গ্রস প্রফিটের ফিগারটা কারেক্ট হবে, এর জন্যই। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনার গ্রস প্রফিটের ফিগার দেখার জন্য তো আর আপনার লেজার টেজার দেখতে হবে না, আপনি তো তখন প্লাস মাইনাস করবেন নর্মাল, তাই না? ইয়েস ম্যাম, হ্যাঁ। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর উনি আরেকজন ওই যে অ্যানালাইটিক্যাল প্রসিজিওর ব্যাপারটা নিয়ে জানতে জি চেয়েছিলেন। অ্যানালাইটিক্যাল প্রসিজিওর হচ্ছে আপনার রেশিও অ্যানালাইসিস বলেন, আপনার একটার সাথে আরেকটা ম্যাচ করা বলেন, যে আচ্ছা কোম্পানিতে বেশিরভাগ বাংলাদেশি লোকাল কোম্পানিতে কি দেখা যায়, ফ্যামিলি ওন বিজনেস, তাই না? দেখা যাচ্ছে জি জি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা মিলে একটা ফ্যামিলি, হুম, এই ক্ষেত্রে জি যদি আপনি দেখেন যে বাবা অনেক এথিক্যাল, কিন্তু ছেলে হুম, বা মেয়ে হচ্ছে খালি ব্যবসা করো ব্যবসা করো, ঠিক আছে, সেই জি ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে আপনার অনেক পুরনো এমপ্লয়ি চলে যাচ্ছে, ঠিক আছে, যারা কেপেবল ছিল, হয়তোবা তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এবং নতুন নতুন কিছু লোকজন আনা হচ্ছে তাদের তাদের ঘনিষ্ঠ, ঠিক আছে, এবং জি যারা হয়তোবা অত কেপেবলও না, তারা হয়তোবা বুঝেই না, এইসব ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার মনে হবে ও আচ্ছা আমার তো টেস্ট অফ কন্ট্রোল বাড়াই দিতে হবে, কেন, ওদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমেই তো সমস্যা আছে, হ্যাঁ, আমার তো বেশি বেশি অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে যাতে আমি অডিট ওপিনিয়নটা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারি। বুঝতে পেরেছেন? জি এটা জি হচ্ছে জি অ্যানালাইটিক্যাল প্রসিজিওর। যে আপনি তখন সেলসটা দেখবেন, তখন আপনার মনে হবে আচ্ছা গত বছর সেলস এইটুক ছিল, এক বছরে এত বেড়ে গেল কিভাবে, হ্যাঁ, তখন জি কিন্তু আপনার মনে সন্দেহ জাগতেই পারে যে নতুন বাবার আমলে এত কম, ছেলের আমলে এত বেশি, ব্যাপারটা কি, তাও কি এক বছরের মধ্যে, তখন কিন্তু আপনার বেশি বেশি করে আপনি সেলস নিয়ে কাজ করবেন, তখন ওইটা আপনার একটা কি অডিট ম্যাটার হয়ে দাঁড়াবে, তাই না? জি জি এটাই, এগুলোই হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিজিওর। জি মানে রেশিও অ্যানালাইসিসটাই আর হ্যাঁ, কি। যেরকম কোন একটা কোম্পানি যদি খুব হেভিলি লোন ডিপেন্ডেন্ট হয়, ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে খালি চলে, এটাও কিন্তু আপনি একটা রেড সিগন্যাল দিতে পারেন, কেন, যে আপনাদের নিজস্ব ফান্ডিং এর ব্যবস্থা করেন, শুধু ব্যাংক থেকে লোন নিলে তো চলবে না, তাই না? জি এটা, জি হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন, আপনাদের নেক্সট ক্লাস কি আজকে? আজকে আর ক্লাস নেই। ও আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, তাহলে এর পরের ক্লাসের পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন ম্যাম নিয়ে। একটা কোয়েশ্চেন করা যাবে এমআই থেকে? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম ম্যানেজমেন্ট বাই এক্সেপশনটা কি? আচ্ছা, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন হচ্ছে যে মানে ধরেন ম্যানেজমেন্টের কাজ কি, হুম, যে আপনার রেগুলার অপারেশনস দেখা, ঠিক আছে, আহ, মানে আপনার রেগুলার যে চেক গুলো যাচ্ছে সেগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, তাই না, হুম,
এগুলো সব দেখা। ম্যানেজমেন্ট বাই এক্সেপশন হচ্ছে আপনার যখন কোনো এক্সেপশনাল, হ্যাঁ, কোনো আনইউজুয়াল সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আপনি ওইটাকে মানে অপারেশনস এর আন্ডারে ফেলতে পারবেন না, তাই না? যে এটা তো রেগুলার হয়, তাই না? এরকম কি বলতে পারবেন? তখন ওইটাকে কিন্তু আপনার ওইভাবেই ডিল করতে হবে। ওকে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ধরেন কথার কথা যে আপনার সেলস প্রেডিক্ট করেছিলেন 40 কোটি টাকার এই বছর, হ্যাঁ, মানে এই বছর বলতে 2024-এ, কিন্তু সেলস হয়েছে মাত্র 15 কোটি টাকার। তখন কিন্তু আপনি সবকিছুতে না ঢুকে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন হচ্ছে আপনার যে যে জায়গাগুলিতে হচ্ছে আপনার কি ইম্পর্টেন্ট সেগুলোতেই ঢোকা। যেরকম আপনার সেলস এত কম হলো কেন, একজন ম্যানেজমেন্টের অংশ হিসেবে আপনি কিন্তু এটা জানতে চাইবেন। হ্যাঁ, এবং কেন এটা এটা কেন হলো, কার ভুলে হয়েছে, কাদের সমস্যা ছিল বলে হয়েছে, এটা কি সেলস টিমের সমস্যা ছিল বলে হয়েছে, না আমাদের ব্র্যান্ডিং মার্কেটিং এর সমস্যা ছিল বলে হয়েছে, না ফাইন্যান্স অ্যাকাউন্টস টিম রেকর্ডিং এ ভুল করেছে, কোথায় সমস্যাটা হয়েছে, এটা কিন্তু আপনি অবশ্যই জানতে চাইবেন। এবং সেটা জানার পরে আপনার কি এরপরে স্টেপটা কি হবে, আমি এটা থেকে কিভাবে উঠবো, তাই না? বা এটাকে আমি কিভাবে বদলাবো সামনের বছরের জন্য। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। আপনি কিন্তু প্রতিদিনের কাজ গিয়ে গিয়ে দেখবেন না, এই দেখি আপনি 5,000 টাকার ভাউচার কেমন করে করছেন, আপনি একজন ইডি বা এমডি, আপনি কি ওটা দেখবেন না? আপনি এই এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, যে আমার আরো কাস্টমার কিভাবে আনবো, আমি আমার বায়ার কিভাবে আনবো, আমি কিভাবে ফরেন ফান্ডিং আনবো। ঠিক আছে, যেরকম এখন আপনারা তো জানেন ইউএসএআইডি সব ফান্ড বন্ধ হয়ে গেছে, তাই না? তো ইয়েস ম্যাম। এখন আহ মে পর্যন্ত ওদের স্যালারি ধরা আছে প্রতিটা এনজিওতে। এরপরে কি করবে ওরা? হ্যাঁ, প্রতিটা এনজিওর ইডির কিন্তু এখন কি কি প্রথম কাজ কি জানেন? ম্যানেজমেন্ট বা এক্সেপশনের এটা কিন্তু একটা এক্সাম্পল, যে এই কর্মীগুলিকে কি আমি ছাঁটাই করে দিব, না আমি আমার কোনো অন্য প্রজেক্টে এদেরকে আহ নিতে পারবো। হুম, যদি একান্তই সম্ভব না হয়, তাহলে তো আমাকে ওদেরকে ছেড়ে দিতে হবে মে মে পর্যন্ত বেতন দিয়ে। আর যদি মনে হয় যে না এক্সিস্টিং প্রজেক্টে আমি ওদেরকে নিতে পারবো, সেটা আমি নিলাম। এগুলি হচ্ছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। ঠিক আছে। বাজেট স্ল্যাক কি? হুম হুম। বাজেট স্ল্যাক? বাজেট স্লাইড। না, বাজেট স্ল্যাক, SLACK। আচ্ছা, বাজেট স্ল্যাক। আচ্ছা, বাজেট স্ল্যাক হচ্ছে বাজেটটা থেকে আপনি কতটুকু ডেভিয়েট করেছেন। ঠিক আছে। আর বাজেট কেন ডেভিয়েট করেছেন? কারণ আপনার বাজেট নাই। কথার কথা, আপনি 1 লাখ টাকা একটা কিছুর বাজেট, যে আপনি ব্র্যান্ডিং এ 1 লাখ টাকা খরচ করবেন, হ্যাঁ, কিন্তু আসলে আপনার ব্র্যান্ডিং প্রমোশনে লাগে 10 লাখ টাকা। এটা তো একটা বাজেট স্ল্যাক, তাই না? আপনি এটাতে কিভাবে কি করবেন? তখন আপনি অন্য জায়গা থেকে খরচ কমিয়ে এখানে হয়তো বা আনবেন, হ্যাঁ, অথবা আপনি আরো ফান্ড জোগাড় করার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি অন্য জায়গা থেকে খরচ না কমানো যায়, এটাই বাজেট স্ল্যাক, মানে ডেফিসিয়েন্সি অফ ফান্ডস বা আচ্ছা ডেফিসিয়েন্সি অফ বাজেট। ম্যাম, সাইক্লিক্যাল ভ্যারিয়েশন। হুম হুম। সাইক্লিক্যাল ভ্যারিয়েশন। সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, আচ্ছা, এটা কোথায় পেয়েছেন? ম্যাম, এটাও এমআই এরই টার্ম, মানে যে কয়টা আস্ক করলাম। আচ্ছা, সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, আচ্ছা। ম্যাম, এখানে এরকম লেখা যে হচ্ছে আর মিডিয়াম টু লং টার্ম প্যাটার্ন সাচ অ্যাজ ইকোনমিক বুমস অ্যান্ড রিসেশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিটা বিজনেসের কিন্তু এক একটা বুম টাইম থাকে, যে এই বিজনেসটা পিকে থাকবে এই সময়, ঠিক আছে, তারপরে আস্তে করে এটা ডাউন হয়ে যেতে থাকবে, তাই না? এখন যেমন ধরেন, কিসের এক্সাম্পল দিব, একটা সময় আপনার নেটফ্লিক্স নিয়ে, হ্যাঁ, সবার মতো যখন বাংলাদেশে প্রথম আসলো নেটফ্লিক্স, হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার ছিল। ও মা, ওর কাছে নেটফ্লিক্স আছে আমার কাছে নাই, আচ্ছা একটু পাসওয়ার্ডটা দে তো আমি একটু দেখি, হ্যাঁ। এরপরে কি হলো, তখন কিন্তু এটা পিকে আসছে। তখন কি হলো, আপনাদের মতো ছাত্রছাত্রীরা একজন কিনে ওইটা অনেকজনকে বিক্রি করছে, তাই না, মাসে ইয়েস ম্যাম। 200-150 টাকা। তখন কিন্তু বিজনেসটা পিকে। এখন ধরেন আপনি এরকম বিক্রি করতেন, এখন নেটফ্লিক্স এতই সস্তা হয়ে গেছে যে কেউ আপনার কাছ থেকে আর কিনে না, সবার ওদের অ্যাকাউন্ট আছে, আপনার ব্যবসা ধস। ঠিক আছে, এটাই হচ্ছে পিক, পিক আর ডিক্লাইন, মানে সাইক্লিক্যাল প্যাটার্ন। প্রতিটা বিজনেসের একটা উপরের প্যাটার্ন থাকবে, একটা আবার নামার প্যাটার্ন থাকবে। ঠিক আছে, যে আপনি যখন টপ বিজনেস করবেন, তখন অ্যাজ আ একটা কোম্পানির ওনার এমডি হিসেবে আপনার মাথায় রাখতে হবে, এরপরে কিন্তু আমার ডিক্লাইনের সময় আসবে। হ্যাঁ, তখন আমি আমার এমপ্লয়ীদের কিভাবে রিটেইন করব, আমার কোম্পানিটাকে কিভাবে বাঁচাবো, সেটার জন্য কিন্তু আমার সেভিংস করতে হবে। ওই যে থাকে না রেইনি ডেইজ বলে, যে ইয়েস খারাপ ম্যাম। দিনগুলোর জন্য প্রিপারেশন নেওয়া, এইটাই।
ঠিক ম্যাম, আছে? ব্ল্যাঙ্কেট অ্যাবজর্পশন রেট, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট অ্যাবজর্পশন রেট। ব্ল্যাঙ্কেট অ্যাবজর্পশন রেট, এটা তো মানে বাজেটের, এটা বহু আগে পড়েছিলাম, দাঁড়ান ইয়েস ম্যাম, এখানে এটা লেখা করে হচ্ছে নিই। অ্যাবজর্পশন রেট ইউজ থ্রু আউট আ ফ্যাক্টরি ফর অল প্রোডাক্টস ইররেসপেক্টিভ অফ দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ দে ওয়্যার প্রোডিউসড। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফিক্সড কস্টের মতো। ফিক্সড কস্টের মতো কেমন? যে আপনার ধরেন ইলেকট্রিসিটি, ঠিক আছে, তারপরে আপনার গ্যাস, ইউটিলিটি, এটা কিন্তু আপনার প্রতিটা ডিপার্টমেন্টেই ভাগ হবে, তাই না? যে একটা হতে পারে যে ইলেকট্রিসিটি হতে পারে যেখানে বেশিক্ষণ কাজ হয়, ওই ফ্লোরটাতে আপনি মাসে 1 লাখ টাকা আপনার বিল আসছে পুরাটা, আহ, আপনার 5 তলা বিল্ডিং, অফিস, হ্যাঁ। তো কিন্তু 3 তলাতে হচ্ছে আপনার একটা কি বলবো, ওখানে একটা ফ্যাক্টরির মতো আছে ছোটখাটো, ওইখানে আপনার সারা দিন কাজ হয়, তার মানে কি ওখানে ইলেকট্রিসিটি কনজাম্পশনটা বেশি হচ্ছে, তাই না? তো ইয়েস আপনি ম্যাম। যখন এই 1 লাখ টাকা প্রতি মাসে অ্যালোকেট করবেন যে হ্যাঁ ফ্লোর এ তে এত, ফ্লোর বি তে এত, বা ফ্লোর ওয়ানে এত, ফ্লোর টু তে এত, আপনি কিন্তু 3 নম্বর ফ্লোরটাতে সবচেয়ে বেশি চার্জ করবেন, ঠিক আছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যালোকেশন, অ্যাবজর্পশন রেট, যেটা আপনার হতে পারে ওখানে গ্যাস বিলের কোনো কাজই নাই, ঠিক আছে, পানির কোনো কাজই নাই, কিন্তু তারপরে ওকে কিন্তু আপনি চার্জ করবেন, কারণ এটা দিতেই হবে আপনাকে, ঠিক আছে, ব্যবসা করতে গেলে এগুলো দিতেই হবে, ম্যাম, বুঝছেন? রেসিডুয়াল ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স আছে? স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে আপনি যে আইটেমটা একদমই ইউজ করতে পারবেন না, হ্যাঁ, এটা হতে পারে যে আপনার কোনোভাবেই আপনি আর ব্যবহার করতে পারবেন না, এটা আপনি 10 টাকা দিয়ে বেচলে ওইটা আপনার স্ক্র্যাপ ভ্যালু। আর রিসিজুয়াল ভ্যালু হচ্ছে ওটার থেকে একটু বেশি হয়, যে এটার এখনো একটা রিসেল ভ্যালু আছে, ঠিক আছে, যে আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের মতো। হ্যাঁ হ্যাঁ, রিসেল ভ্যালু কিছুটা হলেও আছে। আর স্ক্র্যাপ হচ্ছে যে আপনি ওই যে অকশনে সব বিক্রি করে দেয় না, একবারে ধরে, হ্যাঁ, লটে লটে ধরে, যে যা ইচ্ছা তাই আল্লাহর নামে দিয়ে দিলাম, এই জাতীয়। ম্যাম, গোল কংগ্রেসের কি একটা এক্সাম্পল বলা যাবে? কোনটা? গোল কংগ্রেস মানে এখানে হচ্ছে when individuals goals and companies হুম, company goals coincide, আচ্ছা, এটার একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে যে ধরেন আপনি সেলস টিম, কোম্পানির মিশন হচ্ছে যে আপনি ব্যবসা করবেন, এই যে আমি একটু আগে যেটা বললাম আরএনজির ক্ষেত্রে, এনশিওরিং দ্যাট ইউর এমপ্লয়িজ ওয়ার্ক ইন আ সেফ এনভায়রনমেন্ট, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এখন আপনি আহ, আপনি হচ্ছেন সেই কোম্পানির, হতে পারে সিএফও, হুম, বা হতে পারে আপনি সেলস এর হেড, আপনি বলতেছেন সেলস এর হেড, আপনি বলবেন কি ভাই আমার এত কিছু জানার দরকার নাই, এমপ্লয়িরা কিভাবে কাজ করলো, হ্যাঁ, ওরা গরমে সিদ্ধ হলো না কি হলো আমার জানার দরকার নাই, ওরা কত প্রোডাকশন করছে এইটা নিয়ে হচ্ছে আমার কাজ, ঠিক আছে? তাহলেই তো কোইনসাইড হবে, যে আমি আমার এমপ্লয়ি সেফটি সিকিউরিটি কিছুই দেখবো না, হ্যাঁ, আমি খালি ওদেরকে দিয়ে কাজই করিয়ে যাব, কিন্তু আমার কোম্পানির ভিশন মিশন বা ভ্যালুজে কিন্তু আছে আমার কোম্পানির সেফটি হচ্ছে ফোরমোস্ট, ঠিক আছে? তো এটাই তো কোইনসাইড করলো, কলিশন হলো, কনফ্লিক্ট হচ্ছে, তখন আপনি কি করবেন? এখন যদি আপনি এমডি হন তখন এই ধরনের লোককে আপনার সরিয়ে দেওয়া উচিত, কিন্তু আপনি যদি আপনার আপনার মাথার ভিতরে যদি লোভ থাকে, আপনি বলবেন আচ্ছা যা ইচ্ছা তাই হতে থাক, আমি চুপচাপ থাকি, আমি তো ব্যবসা করতে পারছি, আমার তো প্রফিট হচ্ছে, আমি চুপচাপ থাকি, ঠিক আছে? এইটা। ম্যাম, ইম্পোজড বাজেটিং এর একটা এক্সাম্পল কি হতে আচ্ছা, পারে? পোস্ট বাজেটিং হচ্ছে আনরিয়ালিস্টিক বাজেটিং, হ্যাঁ, যে আপনি নিজেও জানেন যে এই বাজেটটা, মানে এই ফোরকাস্টিং বা এই ধরনের রেভিনিউ পাওয়াটা আপনার জন্য খুব কষ্ট, কিন্তু তারপরেও আপনি একটা আনরিয়ালিস্টিক বাজেট ধরে দিলেন, ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পোজ ইট বাজেটিং। ক্যান বি মানে মানে অল্প টাকা বা বেশি টাকা, যেমন হচ্ছে হ্যাঁ, গভর্নমেন্ট যদি একটা প্রজেক্টের জন্য আনরিয়েলিস্টিক ধরেন, সেখানে আমরা জানি 10 টাকা লাগার কথা, বাট তারা যদি হচ্ছে 50 টাকা চার্জ করে, এটাও কি হ্যাঁ, ইম্পোজড বাজেটিং এর একটা হ্যাঁ, এক্সাম্পল? হ্যাঁ, যে আপনাকে ওকে। টাকা খরচ করতেই হবে, হ্যাঁ, আমি জানি না আপনি কিভাবে করবেন কিন্তু আপনাকে করতেই হবে, ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে না এইটুক টাকার মধ্যে এত বড় প্রজেক্ট তোমাকে উঠাতেই হবে, সেটাও হচ্ছে ইম্পোস্ট, দুটোই ইম্পোস্ট, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। হুম, ওয়েলকাম। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমি যেটা করি আপনাদেরকে এটা পাঠিয়ে দিই, আর আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ফোন করেও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, ম্যাডাম সবাই আজকেই ভালো। কি আপনার শেষ ক্লাস? না, আরেকটা ক্লাস আছে, ওটাতে আপনাদের পরীক্ষা নিব সামনের সপ্তাহে। ওইটা ওইটা কবে ম্যাডাম এটা এটা? নেক্সট থার্সডেতে হবে।
ওই 7টা চ্যাপ্টারের উপরেই তো ম্যাডাম। জি জি 8টা জি, চ্যাপ্টার। 8টা চ্যাপ্টার। হ্যাঁ, ম্যাম, আপনার সাথে আমাদের মেইলে যোগাযোগ হয়েছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি আমাদেরকে মেইলে শেয়ার করা যাবে বা হ্যাঁ, চ্যাট আমি তো বক্সে? একবার চ্যাট বক্সে দিয়েও দিয়েছিলাম। হ্যাঁ, কয়েকজন তো আমার সাথে যোগাযোগ করেছেও। হ্যাঁ, এই যে আমি এখন আবার দিয়ে দিচ্ছি। হুম, এই যে আমি দিয়ে দিলাম, আপনারা একটু লিখে নেন, ঠিক থ্যাংক ইউ আছে? ম্যাম। জি, ঠিক আছে, তাহলে আমি শেয়ারটা বন্ধ করে দিই, আপনাদেরকে এটার হ্যান্ড আউটটা পাঠিয়ে দিই। ওকে, তুলেছেন আমার নাম্বারটা সবাই? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক ভালো থাকেন, হ্যাভ আ গুড উইকেন্ড। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ ম্যাম। ঠিক আসসালামু আছে, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। ম্যাডাম আমরা পরীক্ষা কিভাবে দিব ও আপনার আচ্ছা, ওখানে? আমি কোয়েশ্চেনটা দিয়ে দিব, আপনাদেরকে টাইম ধরে দিব, দেন আমরা কারেক্ট অ্যান্সারটা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বলতে বলবো যে আপনারা কোন অপশনটা সিলেক্ট করেছেন। ঠিক আছে, এভাবে আচ্ছা, আপনারা মেলাবেন। ওকে, 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 থ্যাংক থ্যাংক ইউ। ইউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম।